আচ্ছা, আমরা লেসন যেটা 3 সেটার একদম লাস্ট টপিকে আছি, এনশিওর নলেজ ট্রান্সফার ফর প্রজেক্ট কোঅর্ডিনেটর। সো এটা কিন্তু পিএমবক এর টপিক আছে। পিএমবক এর একটা প্রসেস আছে, প্রসেসটার নাম হচ্ছে ম্যানেজ প্রজেক্ট নলেজ। ম্যানেজ প্রজেক্ট নলেজ সেটি আসলে এই টপিকটাতে আছে। তার মানে টোটাল প্রজেক্টের নলেজকে আমাদের ম্যানেজ করতে হবে, নলেজ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আর প্রজেক্টে আমরা নতুন যা শিখবো সেটা আসলে ট্রেডিশনাল প্রজেক্টে বলা হয়েছে লেসন লার্ন রেজিস্টারে আমরা রাখবো, এবং সেটা লেসন লার্ন রেজিস্টারে ক্যাপচার করার পরে ইমিডিয়েটলি আমাদের ওই প্রজেক্টে যদি আমাদের কোনো ইমপ্রুভমেন্ট ইউজ করতে পারি সেটা আমরা ইউজ করবো। আর যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখন আমরা লেসন লার্ন রেজিস্টার থেকে সমস্ত কিছু গিয়ে নিয়ে যাবো হচ্ছে রিপোজিটরিতে, লেসন লার্ন রিপোজিটরি। সো রিপোজিটরি হচ্ছে আসলে সব প্রজেক্টের এক্সপিরিয়েন্স, তারপরে লেসন লার্ন গুলোকে ক্যাপচার করা। আর যখন আমরা প্রজেক্ট শুরু করবো তখন আসলে প্রিভিয়াস লেসন লার্ন রিপোজিটরি থেকে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন নলেজ আমরা আমাদের এক্সিস্টিং প্রজেক্ট ইউজ করতে পারি। তো সেটা আসলে এই টপিকটার টার্গেট। সো নলেজ কিন্তু আমরা হয়তো অনেকেই জানি নলেজ হচ্ছে দুই প্রকার, তাই না? একটা হচ্ছে আমরা বলি হচ্ছে এক্সপ্রেসিভ নলেজ, যেটা আসলে সহজে কোডিফাইড করা যায়, সিম্বল লেখা দিয়ে যেটা এক্সপ্রেস করা যায় সেটা হচ্ছে এক্সপ্রেসিভ। যেমন আমাদের যে বই আছে, তারপর প্রেজেন্টেশন স্লাইড দেখতেছি, আমাদের এক্সপ্রেসিভ নলেজ। আর এর আরেকটা হচ্ছে উল্টা হচ্ছে ট্যাসিভ নলেজ, TACIT। ট্যাসিভ নলেজ যেটা আসলে সহজে এক্সপ্রেস করা যায়, সহজে লিখে প্রকাশ করা যায় না, কোডিফাইড করা যায়, সেটাকে বলে ট্যাসিভ নলেজ। যেমন আমাদের বিলিফ, তারপরে এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলোকে আসলে সহজে ইনসাইটস সহজে আসলে কোডিফাই করা যায়। যদি আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, কিন্তু আপনি যে এক্সপিরিয়েন্সটা আসলে সময় পাইছেন সেটা কিন্তু আসলে কেউ সেভাবে বুঝবে না আসলে কি এক্সপিরিয়েন্সটা আপনি ফিল করছেন। যেমন আমি বুঝছিলাম যে আমি 34 ইয়ার্স পরে যখন ক্যারেক্টারে ভর্তি হয় 1987, তখন আমি গাইবান্ধা থেকে মানে বের হয়ে আসে 1987। এরপরে এই বছর 34 বছর পর আমি গিয়েছিলাম। তো আমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি, যে 34 বছর পর গেলাম, সেই সমস্ত জায়গাগুলো দেখলাম, যে মাঠে খেলছি, যে পুকুরে সাঁতার কাটছি, সেই এক্সপিরিয়েন্সটা কাউকে বলে আসলে বোঝানো যাবে। সেটা হচ্ছে ট্যাসিভ নলেজ, ঠিক আছে? তো সবার আসলে একটা চেষ্টা থাকে যে ট্যাসিভ নলেজটা কিভাবে এক্সপ্রেসিভ বানানো যায়, যাতে সবাই এটা থেকে উপকৃত হতে পারে। সেই জন্য দেখবেন যে সব বড় বড় রাইটারের ভ্রমণ কাহিনী আছে, সব বড় বড় রাইটারের ভ্রমণ কাহিনী আছে দেখবেন। সো তারা মানে এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করে। প্রজেক্টে এরকম অনেক নলেজ থাকবে যেটা আসলে আমাদেরকে ক্যাপচার করতে হবে, যাতে ফিউচারে সবাই এটা থেকে বেনিফিট নিতে পারে। সেখানে মেইন যে ডেলিভারেবল বা টুল সেটা হচ্ছে আমাদের লেসন লার্ন রেজিস্টার। আর আমাদেরকে মনে আছে অ্যাজাইলে আমরা কি করি লেসন লার্ন করার জন্য? অ্যাজাইলে কি করি আমরা? রেট্রোস্পেক্টিভ। হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ, ঠিক আছে। সেটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি টাইম বক্স পর আমরা করি ইটারেশন বেস অ্যাজাইলে। আর ফ্লো বেস যদি অ্যাজাইল হয় তাহলে আমরা যখন টাইম পারমিট করে, যখন মনে হয় যে করা দরকার, তখনই আমরা করি লেসন লার্ন রেট্রোস্পেক্টিভ। এই যে দুইটা নলেজ, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ট্যাসিট। সো এটা আসলে ট্যাসিট নলেজটা কোডিফাই করা মুশকিল। পার্সোনাল নলেজ দ্যাট ক্যান বি ডিফিকাল্ট টু আর্টিকুলেট এন্ড শেয়ার, সাচ অ্যাজ বিলিভস, এক্সপেরিয়েন্স এন্ড ইনসাইটস। ঠিক আছে? সো আমাদের টার্গেট থাকবে দুই ধরনের নলেজকে ক্যাপচার করার চেষ্টা করা, যাতে অন্যরা এখান থেকে বেনিফিটেড হতে পারে। এই নলেজটা আমরা তিনটা লেভেলে আসলে ক্যাপচার করার চেষ্টা করব, তিনটা লেভেল। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, একটা প্রজেক্ট লেভেলে, একটা হচ্ছে অর্গানাইজেশন লেভেলে। ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদেরকে অলওয়েজ প্রোঅ্যাক্টিভ হতে হবে নলেজ সিকের ব্যাপারে। আমার যদি কোনো নলেজ গ্যাপ থাকে তাহলে আমি সেটা গ্যাদার করার চেষ্টা করব। তারপরে আমার যদি নলেজ থাকে সেটা আমি টিমের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা জানি যে অ্যাজাইল টিম যে কাজ করে না, অ্যাজাইল টিমের কিন্তু একটা বড় কাজ হচ্ছে যে আমরা তো দেখা যাবে যে শুরুতেই কিন্তু আপনি জেনারেলাইজ স্পেশালিস্ট লোকজন পাবেন না, আপনার অর্গানাইজেশনে স্পেশালাইজ লোকজন আছে, কারণ ওইভাবে আসলে রিক্রুট করা হয়েছে অলরেডি। যে মার্কেটিং এর সাথে আমরা মার্কেটিং এর লোকে রিক্রুট করছি, তাই না? সো অলরেডি কিন্তু আমরা স্পেশালাইজ লোকজনকে রিক্রুট করেছি। এন্ড অ্যাজাইল টিমে আমরা জানি যে প্রেফার করা হচ্ছে জেনারেলাইজ স্পেশালিস্ট। সো অ্যাজাইল টিম আসলে একজন আরেকজনকে কি করবে, মানে নলেজ শেয়ার করবে, তারপর ওয়ার্ক শেয়ারিং করবে, জব শেয়ারিং করবে, অন দা জব ট্রেনিং দেবে, যাতে সবাই আসলে জেনারেলাইজ হতে পারে।
তাহলে কি হবে, টিমটা আসলে রেজিলেন্ট হতে পারবে, যে কোনো সিচুয়েশনে আরো ভালো পারফর্ম করতে পারবে। আমি যে খেলার এক্সাম্পল দিয়েছিলাম যে এখন স্ট্রাইকাররা শুধু স্ট্রাইকিং করে না, যখন দরকার হয় এসে ডিফেন্ডও করে। সো সিমিলারলি আমাদের কাজের টিমটাকে এরকম হতে হবে। এরপরে হচ্ছে প্রজেক্ট লেভেলের যে নলেজ, যে আমি যখন আমার প্রজেক্ট শুরু করবো তখন দেখবো আমার অর্গানাইজেশনে কি কি নলেজ আছে, সেটা আমি নেওয়ার চেষ্টা করবো। আর আমার প্রজেক্ট থেকে যে সমস্ত নলেজ তৈরি হবে সেটা আমরা আমাদের রেজিস্টারে রাখবো, আমাদের সাবসিকুয়েন্ট ফেজ গুলোতে সেটা ইউজ করবো, এবং প্রজেক্ট শেষে আবার আমরা অর্গানাইজেশনে এটা কন্ট্রিবিউট করবো। এবং যদি পিএমও অফিস থাকে, তারা আসলে এই সব জিনিসগুলোকে ম্যানেজ করবে, তারা প্ল্যান করবে যে কিভাবে নলেজ শেয়ারিং ইভেন্ট করতে হবে, কিভাবে নলেজ গুলোকে শেয়ার্ড প্ল্যাটফর্মে রাখা যায়। আর লাস্ট হচ্ছে অর্গানাইজেশন লেভেলেরও নলেজ গুলো আমরা প্রোগ্রাম এবং থ্রুতে নেব, অন্য প্রোগ্রাম থেকে আমরা নলেজ নেব আমাদের প্রোগ্রামের জন্য, আমাদের পোর্টফোলিওর জন্য, এবং প্রোগ্রাম ম্যানেজার, পোর্টফোলিও ম্যানেজাররা আরেকজন পোর্টফোলিও ম্যানেজার এবং প্রোগ্রাম ম্যানেজারকে হেল্প করবে। ঠিক আছে, অর্গানাইজেশন লেভেলেও যাতে নলেজটা শেয়ার হয়। এখানে একটা কথা আছে যে আমরা অনেক সময় মনে করি যে একজন পার্সন চলে যায় তাহলে সে চলে গেল, আমার অর্গানাইজেশন কোনো সমস্যা নেই, কিন্তু আসলে একটা পার্সন যখন চলে যায় তার মানে কি, সে কিন্তু তার সাথে অনেক নলেজ নিয়ে যাচ্ছে। সো আমরা যদি এই যে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট এবং অর্গানাইজেশন লেভেলের নলেজ ক্যাপচারের কোনো সিস্টেম করতে না পারি, শুধু নলেজ কিন্তু ক্যাপচার করলে হবে না, ওটা এমন একটা প্ল্যাটফর্মে, শেয়ার প্ল্যাটফর্মে রাখতে হবে যেখান থেকে আমরা ইজিলি আবার রিট্রিভ করতে পারি। চলে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে লেসন লার্ন তো আমরা সবাই বুঝি, তাই না? আমরা যে প্রজেক্ট থেকে যা শিখলাম সেটা হচ্ছে আমাদের লেসন লার্ন। আর লেসন লার্নটা আসলে যাতে আমরা সাবসিকুয়েন্ট ফেজ গুলোতে বা নেক্সট স্টেজে ইউজ করতে পারি, লেসন লার্নটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই জন্য আমরা অ্যাজাইলে একটা বলেছিলাম যে হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট ওয়েল, সেই দুই ক্যাটাগরি করে আমরা কিন্তু ইনফরমেশন গুলো নিয়ে আসি, যে কোনগুলো আমাদের জন্য খারাপ ছিল, কোনগুলো ভালো ছিল। সো খারাপ গুলো আসলে আমরা প্র্যাকটিস বাদ দেবো, আর ভালো গুলো আমরা আবার ইউজ করবো। আর একটা লেসন লার্ন আমরা কেন করছি সেটা হচ্ছে রিইনভেন্টিং দ্য হুইল, যাতে আমরা এরকম বারবার একই চাকা আবিষ্কার করতে না থাকি, রিইনভেন্ট যাতে না করি। ঠিক আছে, আর এটা কিন্তু অর্গানাইজেশনের একটা লং টার্ম লার্নিং টুল। আমরা যদি লেসন লার্নটাকে ঠিক মতো স্টোর করতে পারি, মেনটেন করতে পারি এবং রিট্রিভ করতে পারি, সহজে শেয়ার করতে পারি। সেইটা নিয়ে প্রায় সব অর্গানাইজেশনে এখন কাজ করা হয়, যে আমাদের নিজেদের নলেজ পোর্টাল থাকে প্রায় সব অর্গানাইজেশনে, সেই পোর্টালগুলো আসলে নলেজ ম্যানেজমেন্টের জন্য ইউজ হয়। আচ্ছা, যখন আমরা নলেজ শেয়ার করবো, কোন কোন বিষয় আসলে শেয়ার করবো, এনিথিং যেটা আসলে আমাদেরকে হেল্প করতে পারে আমাদের প্রজেক্টে। এবং মানে যখন যে নলেজটা আসবে খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেক সময় মানে রাইট টাইমে নলেজটা শেয়ার করি না বা ক্যাপচার করি না, ফলে কিন্তু ওটা মানে ভ্যালু কমে যেতে থাকে। তাহলে আপনি, এবং অনেক সময় মনেও থাকে না। হ্যাঁ, অনেক সময় কাজ করতে গিয়ে দেখবেন যে অনেক নলেজ পাইছেন, মনে হচ্ছে এটা যদি আমি শেয়ার করি তাহলে খুব বেটার হবে, কিন্তু আপনার কোনো শেয়ার করার স্কোপ নাই বা অর্গানাইজেশনের কোনো সিস্টেম নাই, তাহলে কি হবে, এটা আপনি দেখবেন যে ধীরে ধীরে ভুলে গেছেন। হ্যাঁ, আসল নলেজটা কিন্তু দিতে পারছেন না। আর আপনি যদি নিজে চলে যান তাহলে কিন্তু নলেজটা নিয়ে চলে যাবে, অর্গানাইজেশন কোনো বেনিফিটই হবে। সো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, ভেন্ডরের সাথে কোনো রিলেশনশিপ রিলেটেড, কাস্টমার্স রিলেটেড, এনি স্ট্র্যাটেজি, এনি ট্যাকটিক্স আপনি যেটা ইউজ করছেন সেটাকে আপনারা নলেজ রিপোজিটরি স্টোর করতে হবে লেসন লার্ন হিসেবে। যে ডকুমেন্টে আমরা লেসন লার্ন গুলোকে রাখি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে, সেটাকে বলা হয় লেসন লার্ন রেজিস্ট্রি। আর রিপোজিটরিতে আমরা বুঝতে পেরেছি যে সবগুলোকে নিয়ে আমরা যখন শেষে গিয়ে রাখি, বা আগের যত প্রজেক্ট হয়েছে সবগুলোর হিস্ট্রিক্যাল লেসন লার্ন গুলো যদি আমরা একটা জায়গায় রাখি, সেটা হচ্ছে রিপোজিটরি। প্রজেক্ট ম্যানেজারের কাজ কি এই যে নলেজ রিলেটেড ব্যাপারে, সেটা হচ্ছে লিডারশিপ টু কমিউনিকেট দ্য অর্গানাইজেশনস ভিশন এন্ড ইন্সপায়ার দ্য প্রজেক্ট টু ফোকাস অন দ্য গোলস অফ দ্য প্রজেক্ট। এটা আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের যে প্রজেক্টের গোল এবং ভিশন সেটা যাতে সবার মধ্যে মানে ছড়ায় যায়, এটা একটা প্রজেক্ট ম্যানেজারের কাজ, সবাইকে মোটিভেট করা এবং সবাইকে ইন্সপায়ার করা। তারপর হচ্ছে ফ্যাসিলিটেশন টু এফেক্টিভলি গাইড এ গ্রুপ টু এ সাকসেসফুল সলিউশন টু এ প্রবলেম। তারপর পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে আপনার অর্গানাইজেশনে প্রজেক্টকে ভালোভাবে লিড দিতে হবে। Networking to facilitate relations among project stakeholders so that knowledge is shared to all levels. Networking very important. Networking করতে হবে, ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ করতে হবে, সেমিনার করতে হবে, এভাবে অনেক টুল আছে যেগুলো আমরা ইউজ করে নলেজ শেয়ার করতে পারি। ওয়ার্কিং এনভায়রনমেন্ট এক্সপেকটেশন, নলেজ কিন্তু আপনি চাইলেই কিন্তু এরকম হবে না যে এটা একটা কালচারাল শিফট হতে হবে আসলে।
নলেজ শেয়ার করতে কিন্তু সবাই পছন্দ করে না, তাই না? সবাই কিন্তু নলেজ শেয়ারিং মানে হ্যাবিচুয়েটেড না। সো এই কালচারটা গ্রো করতে হবে অর্গানাইজেশন থেকে, যে আমরা যাতে সবাই নলেজটা শেয়ার করতে চাই এবং শেয়ার করা হয়, এবং এটাকে যাতে প্রমোট করা হয়, মোটিভেট করা হয়, এবং একটা যাতে ইন্সপায়ার করা হয়। সো মনে রাখতে হবে নলেজ ইজ নট কনস্ট্যান্ট, তাই না? যেটা গতকাল ঠিক ছিল আজকে সেটা কিন্তু রং হয়ে যেতে পারে। সো আমাদেরকে অলওয়েজ সিক করতে হবে, এবং সবকিছু আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়ার্ল্ডে, তাই না? ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হতে থাকবে। আর আরেকটা দেখেন ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়ার্ড নলেজ, মানে আমরা যে গুপ্তধনের মতো আগলায় রাখবো নলেজ, কাউকে শেয়ার করবো না, হ্যাঁ, মজুত রাখবো, এটা যাতে না হয়। নলেজ একমাত্র জিনিস যেটা বাড়ার, যেটা শেয়ার করলে কি হয়, কমে যায় নাকি বাড়ে? বাড়ে। হ্যাঁ, বাড়ে। হ্যাঁ, যত শেয়ার করবে তত নলেজ বাড়ে। সো আমাদেরকে নলেজ শেয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা কি কি টুল ইউজ করতে পারি নলেজ শেয়ারের জন্য? ফেস টু ফেস ফরমাল মিটিংস, তারপরে ইনফরমাল মিটিংস, ফেস টু ফেস, তারপরে টেলিফোন, ইমেল, উইকিজ। অনেক জায়গায় উইকি ইউজ করা হয়। আমার মনে হয় আগে প্রতিটা বাসায় এনসাইক্লোপিডিয়া ছিল না, যারা বইটি পছন্দ করতো, বিশাল ব্রিটিশ যে ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। আমার একটা শখ ছিল যে আমি এটা পুরো কিনবো, এ থেকে জেড পর্যন্ত। পরে এখন দেখেন উইকি সবকিছু এখন, তাই না? এনিথিং ইউ ওয়ান্ট জাস্ট সার্চ দিবেন, প্রথম পেজে উইকি চলে আসে, এবং আপনার মনে হয় এনাফ ইনফরমেশন আপনি পেয়ে যাবেন যেটা আপনার খুঁজতেছেন। সো উইকিজ, তারপরে অর্গানাইজেশনাল ইন্টারনেট তো বুঝি আমরা, তাই না? ইন্টারনেট সবাই বুঝি তো না? মানে আমাদের অর্গানাইজেশনের ইন্টারনাল যে পোর্টাল, সেটা হচ্ছে ইন্টারনেট। অর্গানাইজেশনের ভিতরে শুধু কাজ করবে, তো সেটা একটা, এটা আমরা নলেজ ম্যানেজমেন্ট যেটা নলেজ পোর্টাল বলি, এবং অনেক সিস্টেম কিন্তু আছে, অলরেডি পাওয়া যায়, যেখান থেকে আপনি অর্গানাইজেশনের নলেজ ম্যানেজমেন্ট করতে পারেন। এবং প্রিন্টেড ডকুমেন্টস, ইট ইজ অলওয়েজ নলেজ কোডিফাইড অলরেডি আছে, ঠিক আছে? So knowledge transfer approach connect individuals in person or virtually to share tacit knowledge and collaborate together. এই যে কত সেমিনার হচ্ছে অনলাইনে, তার সবগুলোই কিন্তু আমরা নলেজ শেয়ার করছি। যেমন আমার মনে হয় যে ইয়ার শুনতে তো খুব ভালোই লাগে, তাই না? ডক্টর সলিমুল্লাহ খান, যে কোনো লেকচার শুনতে ভালো লাগে, এবং মানে এত ডেপথ, যা শুনতেছি তাই ভালো লাগে। আচ্ছা, নলেজ ট্রান্সফার টেকনিক কি হতে পারে? নেটওয়ার্কিং হতে পারে, ফ্যাসিলিটিং স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস, তারপর এইসব জিনিস আজকাল চলতেছে, মিটিং, সেমিনার্স, ভার্চুয়াল ইভেন্টস, তারপর ফিজিক্যাল ইভেন্টস, যেটা এখন কোভিডের জন্য আমরা পাচ্ছি না, ট্রেনিং করা। আচ্ছা, এইটা একটু মনে রাখি, পরীক্ষা আসতে পারে। ওয়ার্ক শ্যাডোইং, এটাকে আমরা বলি জব শ্যাডোইং, তাই না? জব শ্যাডোইং কে আমরা ওয়ার্ক শ্যাডোইং বলি। জব শ্যাডোইং মানে কি? এটা সবচেয়ে আসলে শেখার সবচেয়ে সহজ উপায়। আমরা যে অন দা জব ট্রেনিং করি তখন আসলে কি করি? এক্সপিরিয়েন্স লোকজন জুনিয়রদেরকে শেখায়, তাই না? সে কাজ করে দেখা যায় এইভাবে কাজটা করবে, ওটা দেখে আমরা শিখি, সেটা হচ্ছে জব শ্যাডোইং, ঠিক আছে? একজন এক্সপার্ট শ্যাডো করে দেখালো যে এইভাবে কাজটা করতে হয়। যে আমরা ব্যাটিং প্র্যাকটিস করে না, দেখেন না, অলওয়েজ বলাররা মানে শেড করে, ক্রিকেট ক্রিকেট বল শেড করে, মানে শ্যাডো করে। তারপর বলার যারা, তারা দেখবেন যে খালি হাত ঘুরাচ্ছে। সো জব শ্যাডোইং মানে এক্সপার্ট একজন আপনাকে শ্যাডো করে দেখাচ্ছে যে এইভাবে করতে হবে। আর রিভার্স শ্যাডোইংটা কি? রিভার্স শ্যাডোইং any idea what is it? নিজে করে মানে দেখাই দিবে, নিজে করে দেখানো করে বলছিলেন আমি রিভার্স, মানে রিভার্স, হ্যাঁ বলেছিলাম রিভার্স শ্যাডোইং। তার মানে হচ্ছে যে যিনি এক্সপার্ট উনি দেখাবেন না, বরঞ্চ যারা মানে জুনিয়র বা এখনো জানে না, শিখতেছে, তারাই দেখাবে যে এটা কাজটা ঠিক হচ্ছে কি। আমি অ্যাজ এ এক্সপার্ট দেখে বলবো যে হ্যাঁ তোমারটা ঠিক হচ্ছে বা ঠিক না, এই জায়গায় ঠিক করতে হবে, সেটা হচ্ছে রিভার্স শ্যাডোইং, ঠিক আছে? মানে যিনি এক্সপার্ট তিনি করে দেখাবেন যে এটা ঠিক হচ্ছে কিনা, আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে বা ঠিক নেই। সো এটা সব এই টেকনিক তো আমরা ইউজ করি, তাই না? এই দুইটা আসলে একসাথে ইউজ করা হয়, তাই না? খেলার কথা চিন্তা করেন, আমি দেখালাম যে এইভাবে তুমি মানে বলটা ঠেকাবা, এখন আসলে আমি ওইভাবে ঠেকাচ্ছি কিনা সেটা কিন্তু আমি রিভার্স শ্যাডোইং করে দেখে আমি আবার বলবো যে ঠিক হয় এইভাবে করো, ঠিক আছে? সো গাইডলাইন্সটা হচ্ছে দেখেন, আসল গাইডলাইন আমার কাছে মনে হয় এইটা, প্রোঅ্যাক্টিভলি সিক নিউ নলেজ। এটা আমার মনে হয় সবার জন্য ট্রু, ঠিক আছে? নলেজ তো কোনো কনস্ট্যান্ট জিনিস না, বা এটা অলওয়েজ কিন্তু সিক করতে হবে এবং প্রোঅ্যাক্টিভলি সিক করতে হবে, ঠিক আছে? সো প্রোঅ্যাক্টিভলি সিক নলেজ, এটা শুধু
পার্সোনাল ক্ষেত্রে ইয়া না, আমার কাছে মনে হয় মানে অর্গানাইজেশনের ক্ষেত্রে দিস ইজ ভেরি ট্রু, যে আপনাকে আসলে অ্যাজ এ অর্গানাইজেশন আপনাকে আসলে প্রোঅ্যাক্টিভলি সিক নলেজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই মডিউলটা আমরা শেষ করলাম, এটা মডিউল 3। এবার আমরা চলে যাব হচ্ছে মডিউল নম্বর 4, যেটাতে 7টা টপিক আছে। ঠিক আছে, মডিউল নম্বর 4, 7টা টপিক আছে আমাদের। লেটস সি, আমি ওদের খুলে রেখেছিলাম। এখানে এটা হচ্ছে পিপল রিলেটেড। আমাদের যদি মনে থাকে যে এই টপিকটা হচ্ছে পিপল রিলেটেড। নাম কি, নাম থেকে বলা হচ্ছে এটা হচ্ছে কিপিং দ্য টিম অন ট্র্যাক। আর এটার অনেক কিছু আসলে কিছুটা কানেক্টিভিটি আছে আমাদের পিএমবক এর মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর কিছু প্রসেসের সাথে, যেটা স্পেশালি স্টেক হোল্ডারের মনিটর স্টেক হোল্ডার, যেমন এখানে কয়েকটা টপিক আছে। কোলাবরেট উইথ স্টেক হোল্ডার, এই যে আমরা টপিকগুলো একটু খেয়াল করি, এই যে এখানে কোলাবরেট উইথ স্টেক হোল্ডার, মেন্টর রেলেভেন্ট স্টেক হোল্ডার্স, সবই কিন্তু মনিটর এন্ড কন্ট্রোলিং স্টেক হোল্ডার। তারপর রিসোর্স ম্যানেজ করা, ডেভেলপ টিম করা, এইসব জিনিসগুলো কিন্তু এখানে আছে। সো প্রথম টপিকটা হচ্ছে লিড এ টিম। এটার অনেক কিছু আমরা আগে পড়েছি অ্যাজাইল যখন পড়ছি, সার্ভার লিডারশিপ নিয়ে এখানে আসলে মেইন কথাগুলো এখানে আছে, যেটা আমরা আগে অ্যাজাইলে পড়েছিলাম। তারপরে সাপোর্ট টিম পারফরমেন্স, এটা আমি সব লাস্টে পড়বো, কারণ এটা সবচেয়ে বড় টপিক। কিন্তু এখানে আমি কিছু ম্যাথ দেখবো, কিছু গ্রাফিক্যাল চার্ট, গ্রাফিক্স দেখবো, চার্ট দেখবো, ফিগার দেখবো এবং ম্যাথ দেখবো। এটা আমি এটা লাস্টে পড়াবো নেক্সট ক্লাসে। আর বাকি সব টপিকগুলো আসলে পিপল নিয়ে, মানুষ নিয়ে। ঠিক আছে, সো লেটস সি। আমরা বাকি সব টপিকই খুব ছোট ছোট, কিন্তু এই টপিকটাই সবচেয়ে বড়। আর এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আসলে এখন সব জায়গায় খুবই আলোচনা হচ্ছে, সব জায়গায় ইউজ হচ্ছে, তাই না? আমরা শুধু আইকিউ দিয়ে কাজ হবে না, তাই না? আমরা জানি যে এখন শুধু আইকিউ এর যুগ নাই। আইকিউ দিয়ে আপনি হয়তো চাকরি পাবেন বা কিছু একটা পাবেন, পরীক্ষায় পাশ করবেন, কিন্তু আপনি আপনার গ্রোথ, প্রফেশনাল লাইফে যদি গ্রোথ এনশিওর করতে চান, ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কি কি। ইমোশনালি আপনি কত ইন্টেলিজেন্ট, আইকিউ দিয়ে হবে না। এবং আমরা হয়তো অনেকে জানি যে আইকিউ কিন্তু বোধহয় 20 বা অ্যারাউন্ড এর মধ্যে আইকিউর গ্রোথ হয়, আইকিউ বাড়তে থাকে। এরপরে কিন্তু দেখা যায় আসলে আইকিউ আর বাড়ে না। তখন আসলে আমাদের কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স একদম লাইফের শেষ পর্যন্ত, যতদিন আপনি অ্যাক্টিভ আছেন ততদিন আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়তে থাকে। সো ভাই একটা বিষয় বলতে চাচ্ছিলাম, বলবো? হ্যাঁ, বলো। ভাই আমার তো এখন ওই যে লোকজন মানে ভিখারি দেখলেই মনে হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছে। এখন আমার কাছে রিয়েলাইজেশন হয়েছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা নোটিস করার পর পর আমাদের মধ্যে মানবতা কমে যাচ্ছে। ওকে, আসলে দেখি লিড এ টাইম, লিড এ টিম। সো এটা আসলে কিভাবে আমরা টিমকে লিড করবো সেটা নিয়ে কথাবার্তা, এটা অনেক কথা রিপিট হবে, যেটা আমরা আগে দেখেছি। সো লিডারশিপ তো আমরা জানি, এই কয়েকটা কথা কিন্তু ইয়াতেও লেখা আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে চ্যাপ্টার নম্বর 4 এ আছে কিন্তু লিডারশিপ নিয়ে, যে এডুকেট দ্য টিম এন্ড আদার স্টেকহোল্ডার্স অ্যাবাউট প্রজেক্ট ভ্যালু ডেলিভারি, প্রমোট টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেশন, রিমুভ রোড ব্লকস বা রিমুভ ইম্পেডিমেন্ট, ব্লকার, অবস্টেকলস, সবই হচ্ছে লিডারশিপের কাজ। আর এই যে এই কথাটা বারবার আসছে, কিন্তু একবার মাথায় রাখি, মিশন, ভিশন, ভ্যালু যেটা, সেটা দিয়ে আসলে টিমকে ইন্সপায়ার করতে হবে। সবাই যাতে ফোকাস হয় যে কিভাবে ভ্যালু জেনারেট করা যায়, এবং সবাই যাতে শর্ট সাইটেড না হয়ে যায়, শুধু আউটপুট, আউটকাম এবং ভ্যালুর দিকে আমাদের ফোকাস থাকতে হবে। আর আমরা জানি যে লিডারশিপ, এই যে এই কয়েকটা 11টা স্কিল দেখবেন যে পিএম আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কোথায় আছে, এটা কারো জানা আছে? এই 11টা স্কিল সব লিডারে থাকা উচিত। এবং সবগুলো কি স্কিল? টেকনিক্যাল স্কিল, হার্ড স্কিল, লাইক সফট স্কিল? ইন্টারপার্সোনাল স্কিল। হ্যাঁ, ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিল লাগবে। এটা কিন্তু হার্ড স্কিল না, টেকনিক্যাল স্কিল। এই যে এই জিনিসগুলো ছাড়া 11টা স্কিলের কথা বলা আছে, এটা আসলে পিএমবক অনেক আগে থেকে মেনশন হয়ে আসতেছে, পিএমবক 4th এডিশন থেকে। এবং এই টপিকটা আছে আপনাদের বিল্ড এ টিম, ওই টপিকের মধ্যে দেখবেন 11টা ফুল ডেসক্রিপশন আছে। সো টু বি এ গুড লিডার আপনাকে আসলে 11টা সফট স্কিলে ভালো এক্সপার্ট হতে হবে, এবং এইসব ব্যাপারে মানে সবগুলো ব্যাপারে কিন্তু অসংখ্য টাইপের সফট স্কিলের ট্রেনিং আছে। ঠিক আছে, কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করবেন, কালচারাল অ্যাওয়ারনেস, এগুলো নিয়ে আছে। কালচারালি অ্যাওয়ার হতে হবে, ডিসিশন মেকিং কিভাবে করবেন, ফ্যাসিলিটেশন কিভাবে করবেন, ভালো ফ্যাসিলিটেশন কিভাবে হবে, লিডারশিপ, সেটা আগে মনে করা হতো যে লিডারশিপ বোধহয় শেখা যায় না, হ্যাঁ, বাই বার্থ আসে, কিন্তু এখন আমরা গবেষণায় দেখা গেছে ইউ ক্যান
কি লার্ন লিডারশিপ। সো লিডারশিপ নিয়ে আমাদেরকে শিখতে হবে, কিভাবে মিটিং ম্যানেজ করবো, কারণ প্রচুর মিটিং হয় প্রজেক্টে, তাই না? সো এটা যদি ঠিক মতো ম্যানেজ না করেন, মানে ইফেক্টিভ মিটিং হবে না, কিন্তু তাই টাইম নষ্ট হবে। নেগোসিয়েশন কিভাবে করবেন, আমার মনে হয় প্রতিটা পদে পদে আমাদেরকে নেগোসিয়েট করতে হবে, পার্সোনাল লাইফে, তারপর অফিস লাইফে, তারপর প্রজেক্টে তো অলওয়েজ ভেন্ডর সাপ্লায়ার সবার সাথে, টিমের সাথে, ম্যানেজারের সাথে, ঠিক আছে? অবজারভেশন আর কনভারসেশন করতে হবে, তাই না? অবজার্ভ করে বুঝতে হবে এবং কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে, এমনি বলেন, দরকারে বলেন, ফর্মালি ইনফর্মালি কথা বলতে হবে। সার্ভেন্ট লিডারশিপ, যেটা আসলে আমরা চাচ্ছি, যেহেতু উই আর ওয়ার্কিং উইথ নলেজ ওয়ার্কার্স, সেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে, এখন হয়তো আপনারা খেয়াল করবেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে ম্যানেজ করতেছেন, আপনি ম্যানেজার, আপনার টিমের লোকজন কিন্তু আপনার চেয়ে এক্সপার্ট আসলে, তাই না? কারণ এক একজন এক নলেজে, তারা খুবই ডেপথ নলেজ আছে, কিন্তু আপনি অ্যাজ এ ম্যানেজার হয়তো আপনি সেটা আসলে নাই আপনার। আপনি আসলে কিভাবে চালাবেন? সার্ভেন্ট লিডারশিপ ইজ দ্য কি। আর আমরা টিমকে এম্পাওয়ার করতেছি, সেলফ অর্গানাইজ, সেলফ ম্যানেজমেন্ট। আর টিম বিল্ডিং খুব বড় ফ্যাক্টর, টিম বিল্ডিং। টিমের মধ্যে যদি সলিডারিটি না থাকে, সলিডারিটি মানে কি? সংহতি। তারপরে ইউনিটি না থাকে, কোনো কাজই করা সম্ভব না। সো এই জিনিসগুলো আপনাদের 11টা স্কিলে এক্সপার্ট হতে হবে। আর এটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি, তাই না? ডাইভার্সিটি এবং ইনক্লুশন, সেই কথাগুলো এখানে আবার আছে। অ্যাজ এ লিডার আপনাকে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, বি মাইন্ডফুল, ইন্ডিভিজুয়ালের ব্যাপারে, টিমের ব্যাপারে, ঠিক আছে? আপনাকে মাইন্ডফুল হতে হবে। তারপর হচ্ছে লিডারশিপ অ্যাপ্রোচ এন্ড স্টাইল, এটা একটু মনে রাখেন। পিএম যদিও অ্যাজাইল প্রেফার করে সার্ভেন্ট লিডারশিপ, কিন্তু পিএমআই এর অ্যাপ্রোচ হচ্ছে লিডারশিপের কিন্তু অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, এটা নিয়ে বোধহয় স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন আছে। আর রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার, পিএম বকের চ্যাপ্টার 3, ওখানে কিন্তু অনেক ধরনের লিডারশিপের কথা বলা আছে, যেমন কেসমেটিক লিডারশিপ, ইন্টারঅ্যাকশনাল লিডারশিপ, তারপর হচ্ছে আপনার লেজেস ফেয়ারি, তারপরে এরকম কিন্তু অনেকগুলো আছে। সো পিএমআই এর অ্যাপ্রোচ হচ্ছে যেখানে যেটা বেস্ট স্যুট করবে সেটা আপনি ইউজ করবেন, যেখানে যেটা বেস্ট স্যুট করে। শুধু এটা না যে আমি শুধু সার্ভেন্ট লিডারশিপই অ্যাপ্লাই করি, আপনার যখন যেটা ডিমান্ড করবে সেই ধরনের লিডারশিপ আপনি ইউজ করবেন। আর মোটিভেশন আর ওয়ার্কিং স্টাইল, সবার ওয়ার্কিং স্টাইল, কে কোনটাতে মোটিভেট হয়, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। মোটিভেশন থিওরিকে আমরা পড়েছি, মোটিভেশন থিওরি আমি ভুলে গেছি, আমরা কি মোটিভেশন থিওরি পড়ছি না সামনে পড়বো? পড়ি নাই বোধহয়। না ভাইয়া পড়িনি। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স কি আমরা পড়বো, এগুলো আমরা আসলে পড়ছি এমবিএ বিবিএ তে অনেকে পড়ে আসছি। যে মাসলোস থিওরি, হায়ারার্কি অফ নিডস। সো এই জিনিসগুলো ওখানে আমরা পড়বো। সবার কিন্তু ডিফারেন্ট ওয়ার্কিং স্টাইল আছে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী আসলে সবাইকে ইনভলভ করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে। আর আপনার ওপেননেস, ট্রান্সপারেন্সি, ওপেননেস, কমিউনিকেশন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লিডারশিপ ইজ নট ইকুয়াল টু ম্যানেজমেন্ট, এই ব্যাপারে তো আমাদের ক্লিয়ার আছে, তাই না? লিডারশিপ ইজ নট ইকুয়াল টু ম্যানেজমেন্ট, এবং আমরা এটা দেখেছিলাম, মনে আছে? আমরা এক্সারসাইজে করেছিলাম, তাই না? জি মনে আছে। মনে আছে। সো এইটা কিন্তু পিএমবকে 3 নম্বর চ্যাপ্টারে আছে। লিডারশিপ ট্রেটস কি হওয়া উচিত দেখেন, কয়েকটা মেজর ট্রেট নিয়ে কথা বলছি। একটা হচ্ছে স্ট্রং পার্সোনাল ইথিক্স থাকতে হবে। ইথিক্স যদি সমস্যা থাকে তাহলে ভালো লিডার হতে পারবে না। ইন্টিগ্রিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। তারপর ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে, যেটা আমরা 11টা দেখলাম, সেই 11টা ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। কনসেপচুয়াল এবং অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে। তারপর সার্ভেন্ট লিডারশিপ, আমরা অনেক কথা বলছি। সার্ভেন্ট লিডারশিপের মেইনলি 4টা জিনিস: ফ্যাসিলিটেট রাদার দ্যান ম্যানেজ, মানে যেটাকে আমরা বলি কমান্ড এন্ড কন্ট্রোল, সিএনসি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হ্যাঁ, শুধু অর্ডার করব, হ্যাঁ, তারপরে অ্যাসাইন করবো, এইসব না, আমরা আসলে ফ্যাসিলিটেট করব। তারপরে কোচিং করবো, ট্রেনিং দেব, রিমুভ ওয়ার্ক ইম্পিডিমেন্টস আমরা দূর করব, এবং ফোকাস অন অ্যাকমপ্লিশমেন্ট, এবং আমরা অবশ্যই সেলিব্রেট করব। তারপর চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো, মনে আছে লিডারশিপের একটা ক্যারেক্টারিস্টিক কিন্তু চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। তার মানে এক্সিস্টিং সিস্টেমেই ঠিক, এর বাইরে যাওয়া যাবে না। এইটা থেকে আমাদের এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। দেখতে হবে আসলে এই কাজটা কেন করা হচ্ছে, হোয়াই প্রশ্ন করতে হবে, হোয়াই কেন করতেছে আমরা, ঠিক আছে? হোয়াট এন্ড হোয়াই, এটা আসলে লিডারের ক্যারেক্টারিস্টিক। সে প্রশ্ন করবে যে কেন আমরা এই কাজটা করতেছি। সো এক্সিস্টিং প্রসেস, অ্যাক্টিভিটি যদি আননেসেসারি আমরা করতে থাকি, সেটা কিন্তু আমাদের বের করতে হবে, যেটা আসলে করার কোনো দরকার নেই।
তারপর এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু লিডারের না, অ্যাজাইল টিম কিন্তু সবাই প্র্যাকটিসটা করে, সবার মধ্যেই এটা থাকতে হবে, সব টিমের সবার মধ্যেই, যে কোনো কিছুকে আমরা যাতে চ্যালেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু ইনোভেটিভ কোনো কিছু করা, ভালো কিছু করা কিন্তু টাফ। তারপর আরেকটা দেখেন, গ্রোথ মাইন্ডসেট, ভেরি ইম্পর্টেন্ট। commit to a growth mindset to continuously improve and innovate to find new ideas and perspective. সবার যাতে গ্রোথ মাইন্ডসেট থাকে, পুরো টিমের এবং লিডারের, এবং সবাই যখন আসলে শিখতে চাবে তখনই আসলে মাইন্ডসেটটা গ্রোথ হবে। আর যদি কেউ শিখতে না চায় তখন কিন্তু আসলে গ্রোথ স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য মানে হার্ভার্ড বিজনেস রিভিউ, ওখানে একটা আর্টিকেল পড়েছিলাম যে আসলে সমস্ত ওয়ার্ল্ডের বেশিরভাগ অর্গানাইজেশনের চ্যালেঞ্জ হচ্ছে মানে কন্টিনিউয়াসলি অ্যাজ এ লার্নার, মানে গ্রোথ মাইন্ডসেটটা রাখা, নলেজ সিক করা, এটা কন্টিনিউয়াসলি থাকা, এরকম একটা স্টেজে অর্গানাইজেশন গুলো সেটা মানে থাকতে পারে না অর্গানাইজেশন গুলো, দ্যাটস ওয়াই তারা পিছিয়ে পড়ে বা কম্পিটিশন থেকে হারায় যায়। ঠিক আছে, যেমন আমরা খুবই বড় কেস পড়ানো হয়, তাই না, নোকিয়া মোবাইলে, নোকিয়া, তারপরে আর একটা কি যেন আছে ক্যামেরার প্রোডাক্ট, সো তারা কিন্তু টেকনোলজির সাথে ম্যাচ না করার কারণে হ্যাঁ তারা কিন্তু আসলে নক আউট হয়ে গেছে। দেখেন, অবশ্য নোকিয়া ছাড়া কোনো সেটেই ছিল না, যে নোকিয়া 1100 মনে আছে, নোকিয়া 1100, জি ভাইয়া, এটা স্ট্রং। স্ট্রং, মানে এখন কার কাছে আছে কিনা জানি না, এটা তো আসলে মানে অনেক বছর ধরে সবার হাতে ছিল। ভাই আমি নোকিয়া 1100 কিনতে পারার পরে মনে হয়েছে যে কিছু একটা অর্নামেন্টস এর মতো কিনতে পারলাম, কারণ প্রায় 6000 টাকার মতো দাম ছিল মনে হয়, তো খুব কষ্ট হয়েছিল কিনতে। হ্যাঁ, দেখেন এই যে অবস্থা, সেখান থেকে কিন্তু প্রবলেমে পড়ে গেছে। এখানে কয়েকটা চমৎকার কথা বলা আছে, দেখেন, ডিসকভার দ্য বেস্ট অ্যাপ্রোচ থ্রু চ্যালেঞ্জ এন্ড ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কি? আত্মসমালোচনা করা। হ্যাঁ, আমরা যেমন রেট্রোস্পেকশন বা রেট্রোস্পেক্টিভ বলতেছি, এটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, নিজেদের আত্মসমালোচনা করা, কেন এটা হলো, কেন এরকম হলো, নিজেদেরকে আসলে সংশোধন করা। আরেকটা কি, অ্যাভয়েড কমপ্লাসেন্সি মানে কি, এন্ড ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স। কমপ্লাসেন্ট মানে কি? আত্মসন্তুষ্টি, এরকম কিছু, মানে আত্মতুষ্টি। আত্মতুষ্টি মানে আমি যেভাবে করছি এটাই বেস্ট, আর কি আছে এখানে, হ্যাঁ আমি যেটা জানি এর চেয়ে ভালো কে জানে। এই যে এইসব যদি মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু আপনি শিখতেও পারবেন না, কাউকে আপনি উপকার করবেন সেটাও হবে না। সো কোনো বিষয়ে কমপ্লাসেন্ট হওয়া যাবে না, যে আমরা এটাই সন্তুষ্ট। এটা যদি মাইন্ডসেট না থাকে দেখি আমরা কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো না, আমাদের প্রসেস ইমপ্রুভমেন্ট হবে না, আমাদের পার্সোনাল লাইফে ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, সো বাংলাদেশের মানুষ মনে হয় খুব অল্পে খুশি হয়, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা খুশির ইয়াতে হ্যাপিনেসের ম্যাট্রিক্সে আবার বোধহয় লিড করি, যদি আমাদের খাওয়া নাই পেটে, ভালো নাহলে আসলে বাঁচাইটা করতো না। সেটা আসলে অল্পে সন্তুষ্টি, এটা হচ্ছে কমপ্লাসেন্ট মানে তুষ্টি, আত্মতুষ্টি। এখানে দেখেন আমরা একটা ভিডিও দেখি, সাকসেসফুল পারসুয়েশন। লেটস সি। আচ্ছা আচ্ছা, ইয়া শেয়ার করতে হবে, সাউন্ডটা শেয়ার করতে হবে। Welcome to the Project Management Institute's Spotlight Series. This presentation will put a spotlight on successful persuasion. As a leader, you might need to influence people to change their minds. For example, get management approval for an expense during a spending freeze. Or you may want to persuade your boss to let you buy new equipment for your team. Here are some tips. The best way to influence decision makers to help you get results is to justify a business need. Understand that a real business need is based on your company's bottom line. It's something that either increases the company's profits or prevents losses. So first, define the problem or the situation you want to change. Then ask yourself, is what I want essential to the company, or is it just my own preference? If what you want doesn't support the company's bottom line, you won't be able to justify it as a business need. In that case, you should let go of it. Find out which resources you have versus the ones you're missing to be able to meet the business need.
What material and personnel resources should you have? Create a checklist for the resources you've got and the ones you don't. Figure out where you can get the missing resources. Will obtaining them be cost-effective? Be flexible. Consider backup options and alternatives in case your first choices aren't available. Can you still fulfill the business need if you're missing one or more important elements? When you're trying to persuade others, you need to show them you did your homework. Compare your company now with where it will be if your plan is successful, and use numbers to state your findings whenever possible. Review the problem and your proposed solution from a big picture perspective and not just from your team's or department's point of view. Get everything in order. Then arrange a meeting with the people you want to influence, the ones who will be making a decision on whether to move forward with your idea. Before the meeting, think of ways to respond to possible objections and be open to alternate solutions. Your presentation should include a description of the situation along with data that backs up your cause. Offer suggestions on how to resolve the problem. It helps if you can get supporting observations from other associates who agree with your claim. But even with the support of your colleagues, expect to hear objections. Respond to the opposition with polite rebuttals, if you have any. Finally, write down and apply any useful ideas the decision makers offer you on how to solve the problem. You may not get everything you want, but justifying a business need will improve your chances. And that's one way to use influence to get results in your company. Thanks for using the PMI's Spotlight on Successful Persuasion. ঠিক আছে, দেখেছে ভিডিওটা? আচ্ছা, ওকে, আসেন তাহলে আমরা এখন দেখি যে অ্যাজ এ লিডার আমাদের কি করতে হবে। 360 ভিউ অফ ইওর স্টেক হোল্ডার্স থাকতে হবে। আমরা জানি যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো কোনো স্টেক হোল্ডার যাতে মিসিং না হয়, সবার এক্সপেকটেশন বুঝতে হবে, ইনফ্লুয়েন্স বুঝতে হবে, কাকে কিভাবে আপনি ইনফ্লুয়েন্স করবেন সেটা বুঝতে হবে, যেটা আমরা একটা ভিডিও দেখলাম একটু আগে। সো এর জন্য আমরা অনেকগুলো টুল ইউজ করতে পারি, তাই না? এই যে পাওয়ার, ইনফ্লুয়েন্স, গ্রিড, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন স্টেক হোল্ডার কোন জায়গায় ফিট হচ্ছে। এটাকে আমরা আগে দেখেছিলাম যে এটা না। হ্যাঁ। সো দেখেন এটা আমি সামনের মধ্যে আরেকবারও আছে যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করার পরে আমরা আসলে দেখুন গ্রিড ইউজ করি। তাদের সেই গ্রিডের এক্স ইয়াতে থাকে হচ্ছে পাওয়ার, আর এক্স এ থাকে হচ্ছে ইন্টারেস্ট, আর ওয়াই তে থাকে হচ্ছে পাওয়ার। কার কিরকম পাওয়ার আছে, কার কিরকম ইন্টারেস্ট আছে, লো থেকে হাই, লো থেকে হাই। এবং আমরা যে চারটা কোয়াড্রেন্ট তৈরি করেছি, এখানে দেখেন ফর এক্সাম্পল দেওয়া আছে যে ফ্রাঙ্ক সে আসলে এই কোয়াড্রেন্টে পড়েছে। এই কোয়াড্রেন্ট পড়ে মানে হচ্ছে যেখানে ইন্টারেস্ট লো, পাওয়ারও লো। ফ্রাঙ্কের ইন্টারেস্ট লো এই প্রজেক্টে, আবার তার পাওয়ারও নাই, লো। তাহলে তাকে আমরা কি করবো? মনিটর করবো। স্ট্র্যাটেজি হচ্ছে তাকে মনিটর করা। আর যার ইন্টারেস্ট হাই, পাওয়ার লো, তাকে আমরা কিপ ইনফর্ম করবো, যেহেতু সে খুব হাইলি ইন্টারেস্টেড। আর যিনি আসলে পাওয়ার খুব বেশি কিন্তু কোনো ইন্টারেস্ট নাই প্রজেক্টে, তাকে আমরা কিপ স্যাটিসফাইড করবো, কারণ সে তার পাওয়ারের কারণে যদি কোনো কারণে স্যাটিসফাইড না হয় আমাদের উপরে, সে কিন্তু এনি বটলনেক তৈরি করতে পারে। আর যারা আসলে এই কোয়াড্রেন্টে পড়বে, এটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যাদেরকে আমাদেরকে ক্লোজলি ম্যানেজ করতে হবে কমিউনিকেশনের থ্রুতে, এনগেজমেন্টের থ্রুতে, আরো যেভাবে করা সম্ভব করা উচিত। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পাওয়ার ইমপ্যাক্ট বা পাওয়ার ইন্টারেস্ট গ্রিড। সো এটা আমরা ইউজ করতে পারি টু আইডেন্টিফাই যে স্টেক হোল্ডারদের কোন কার কিরকম ইন্টারেস্ট আছে, কার কিরকম পাওয়ার আছে। আবার আমরা অনেকে আবার এটা ইউজ করি যেটাকে বলে সেলিয়েন্স মডেল, যেখানে আসলে ভেন ডায়াগ্রাম ইউজ করা হয়, পাওয়ার, আর্জেন্সি এবং লেজিটিমেসি। তারপরে আসলে আমরা এখানে অনেকগুলো কোয়াড্রেন্ট আছে, দেখেন সবচেয়ে আসলে এক্সক্লুসিভ কোয়াড্রেন্ট হচ্ছে এইটা, এই যে এইটা, যেখানে আসলে সবগুলোই কিছুটা কিছু আছে। সেখানে যারা যে স্টেক হোল্ডাররা পড়বে তাদের আসলে রিকোয়ারমেন্ট হচ্ছে একদম ডেফিনিটিভ। তাদেরকে এমনি উল্টাপাল্টা কোনো কিছু দিয়ে বুঝাইলে হবে না, তাদেরকে আসলে ডেফিনিটিভ ইনফরমেশন তাদেরকে দিতে হবে। ঠিক আছে? এরকম এখানে 7-8টা অপশন আছে, যেটা এই ফিগারে নাই। আমি বলতে কোনো একটা ফিগারে পড়ে দেখাবো যে এখানে এটুকের মধ্যে যে পড়ে তাকে আসলে অন্যভাবে ট্রিট করতে হয়। আবার যার পাওয়ার বেশি, যার শুধু এই লেভেলে পড়বে, তাকে অন্যভাবে বিহেভ করতে হয়। সো এটা আমরা সেলেন্স মডেলটা ইউজ করতে পারি যে পাওয়ার, লেজিটিমেসি এবং আর্জেন্সি বোঝার জন্য কাস্টমার কে স্টেক হোল্ডার। একটা হচ্ছে ডিরেকশন অফ ইনফ্লুয়েন্স, যে এটা তো আমরা বুঝতেই পারি যে আমি যদি প্রজেক্ট ম্যানেজার এখানে হই, তাহলে আমার পিয়ারদের সাথে আমি কি
তারা কিভাবে আমাকে ইনফ্লুয়েন্স করবে এবং আমি তাদেরকে ইনফ্লুয়েন্স কিভাবে করবো, টপ থেকে কিভাবে ইনফ্লুয়েন্স আসবে এবং টপ থেকে আমরা কিভাবে ইনফ্লুয়েন্স করবো, যেটা আমরা একটু আগে দেখলাম পারসুয়েডিং। আর নিচে আমরা কিভাবে আসলে কমিউনিকেট করবো, নিচে কিভাবে আমরা ইনফ্লুয়েন্স করবো। সো এটা আমাদেরকে জানতে হবে। সো 360 ভিউ অফ ইউর স্টেকহোল্ডার্স আপনার কিন্তু হাতের মুখে থাকতে হবে যদি প্রজেক্ট সাকসেসফুল করতে চান। এবং এটা আসলে পুরোটাই আসলে স্টেকহোল্ডারের কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আইডেন্টিফাই স্টেকহোল্ডার, 2 নম্বর হচ্ছে আসলে প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট, সেখানে আমরা এই প্ল্যানিং গুলো করি। তারপর হচ্ছে ওটা কি বলে? ম্যানেজ স্টেকহোল্ডার। হ্যাঁ, ম্যানেজ স্টেকহোল্ডার, স্টেকহোল্ডারকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ম্যানেজ করে। একটা হচ্ছে মনিটর স্টেকহোল্ডার, যে আমাদের যে প্ল্যান করছি এবং আমরা যে এক্সিকিউট করতেছি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ডিফারেন্স আছে কিনা এবং কোনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে কিনা, সেই কাজগুলো কিন্তু আমরা এই 4টা প্রসেসের থ্রুতে স্টেকহোল্ডার এনগেজমেন্টে করি। সেই জিনিসগুলোই কয়েকটা টপিক এখানে কিন্তু ঘুরে ফিরে আসবে। আচ্ছা, টিম বিল্ডিং ভেরি ইম্পর্টেন্ট, টিমের সলিডারিটির জন্য, সংহতির জন্য, বন্ডিং এর জন্য, ঠিক আছে। এবং যদি ইউনিটি না থাকে, যেটা আমরা জানি, তাহলে আসলে কোনো কাজই করা যাবে। সো টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। টাকা পয়সা যদি লাগে, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চান, লাঞ্চে যেতে চান, হ্যাঁ, কোনো একটা প্রোগ্রাম করবেন, সেগুলো সমস্ত বাজেট কিন্তু যখন আপনি রিসোর্স প্ল্যানিং করবেন তখন কিন্তু টিম বিল্ডিং এর প্ল্যানিং গুলো করতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর টিম যদি বন্ড না হয় তাহলে কিন্তু কোনো কাজ করা যাবে না। এখানে যেমন নৌকা চালাচ্ছে, দেখছেন? তো সবাই যদি আসলে ফোকাস না থাকে, বিভিন্ন দিকে যদি দাঁড় টানতে থাকে, তাহলে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে যাবে। টিম বিল্ডিং এর জন্য সবচেয়ে সহজ আমরা যে ইউজ করতে পারি রিওয়ার্ড এবং রিকগনিশন। এটা কিন্তু আমরা করেছিলাম যখন যে বিল্ড এ টিমে, তখন কিন্তু আমরা রিওয়ার্ড রিকগনিশন প্ল্যান করতে বলেছিলাম। হ্যাঁ, রিওয়ার্ড এবং রিকগনিশনের মধ্যে একটা পার্থক্য এবার পিএমআই মানে স্টুডেন্ট ম্যানুয়ালে বলছে, একটা টেবিলের মধ্যে আছে, দেখবেন সেটা এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। এই আমার যেহেতু এই পার্থক্যটা আগে কখনো বলা ছিল না, আমরা রিওয়ার্ড এবং রিকগনিশন একইভাবে ইউজ করি, ওইভাবে আলাদা করি না। কিন্তু পিএমআই যেটা আলাদা করছে, আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, রিওয়ার্ড হচ্ছে ট্যানজিবল আর রিকগনিশন হচ্ছে ইনট্যানজিবল। পার্থক্যগুলো একটু দেখেন। আর এটা হচ্ছে স্পেসিফিক আউটকাম ওর অ্যাচিভমেন্ট অ্যাচিভড। যদি কোনো স্পেসিফিক আউটকাম পাওয়া যায়, যেমন তুমি যদি এত টাকার সেলস করতে পারো, যেমন সেলস টিমগুলো যেভাবে কাজ করে, তুমি যদি এত টাকা সেল করতে পারো তাহলে তুমি 5% তোমার বেতন, এত তুমি 5% বা 10% পাবা তোমার সেলের উপরে। সো সেটা হচ্ছে আপনার রিওয়ার্ড। ডেফিনিট স্টার এবং ফিনিশ ডে থাকে, টার্গেট দেওয়া থাকে যে তোমাকে এই 1 কোয়ার্টারের মধ্যে এত সেল করতে হবে, ঠিক আছে। তারপরে ইউজুয়ালি এক্সপেক্টেড পয়েন্ট গোল ইজ মেট, এবং যেহেতু এটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে, তাহলে কিন্তু কি করে সবাই এক্সপেক্ট করতেছে আমি যেহেতু এটা মিট করছি তাহলে আই উইল গেট দিস। আর রিকগনিশন কি হচ্ছে ইনট্যানজিবল, অ্যাকনলেজ বিহেভিয়ার রাদার দ্যান আউটকাম। আসলে এটা দেওয়া হয় মেনলি বেশিরভাগ ক্ষেত্রে বিহেভিয়ারের জন্য, নট রেস্ট্রিক্টেড টু এ সেট টাইম, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি নট এক্সপেক্টেড বাই রিসিপিয়েন্ট, সে আসলে এক্সপেক্ট হয়নি, সেটা হচ্ছে রিকগনিশন। এখানে প্যাঁচা দেখছেন, প্যাঁচার যে 2টা ছবি আছে, অনেক জায়গায় প্যাঁচার ছবি আছে। প্যাঁচা আসলে কিসের সিম্বল? প্যাঁচা কিসের সিম্বল? উইজডম অর ইন্টেলিজেন্স। মানে অনেকটা আছে, মানে কিছু আছে যেমন ডেটের সিম্বল, হ্যাঁ, বা খারাপের সিম্বল আছে, আবার আরেকটা সিম্বল আছে হচ্ছে উইজডম। প্যাঁচাকে আমরা আসলে সে এমন গুরুগম্ভীর ভাবে তাকায়, তাকে মনে হয় সে বোধহয় অনেক জানে, অনেক বোঝে। সো এরকম ছবি কিন্তু অনেক জায়গায় এবার ইউজ করা হয়েছে স্লাইডে। এটা মনে হচ্ছে হ্যাঁ কিছু আসলে কি গুরুগম্ভীর কথা বলতে আছে, কিছু বাণী আছে। বাণীটা দেখেন খুবই চমৎকার, মোটিভেট টুয়ার্ডস এ স্পেসিফিক আউটকাম, নেভার উইদাউট এ রিকগনিশন। রিকগনিশন ছাড়া কখনো রিওয়ার্ড দিবেন না, ঠিক আছে। টু ইনক্রিজ রিসিপিয়েন্টস ফিলিং অফ অ্যাপ্রিসিয়েশন ক্যান বি গিভেন উইদাউট রিওয়ার্ড। কিন্তু রিকগনিশন আপনি দিতে পারেন উইদাউট রিওয়ার্ড ছাড়া, কোনো ট্যানজিবল বা মনিটরি কিছু ছাড়াও কিন্তু আপনি রিকগনিশন দিতে পারেন। যেমন আপনি থ্যাংক ইউ বললেন, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, এগুলো বলতে টাকা লাগবে? এগুলো কিন্তু রিকগনিশন। তারপরে আপনি জাস্ট একটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে খুব চমৎকার কাজ করছে, বা একটা জাস্ট কি বলেন ওই যে মনুমেন্ট দিয়ে দিলেন, হ্যাঁ একটা। এইসব সবই কিন্তু খুবই সামান্য জিনিস, কিন্তু একটা অনুষ্ঠানের থ্রুতে যখন আপনি রিকগনাইজ করবেন তখন কিন্তু তার জন্য একটা বিরাট বিষয়। ওই যে আমরা দেখি না রবি বাংলা লিঙ্ক, স্পেশালি রবি, খেয়াল করছেন? রবি দেখবেন যে কি মান্থলি স্টার পারফর্মার,
তো ফেসবুক আর লিঙ্কডইন কিন্তু পুরো ছাপায় যায় যখন ওরা স্টার পারফরম্যান্স ডিক্লেয়ার করে কোয়ার্টারলি। দেখছেন না সবার? আমাদের অনেক কলিগ আছে দেখি সবসময়। জি ভাইয়া লিঙ্কে লিঙ্কডইনে আসে, ফেসবুকে আসে, এগুলোতে কি রবির খুব টাকা খরচ হয়? কিছু হয় না, জাস্ট একটা অনুষ্ঠান করে একটা জাস্ট ইয়া দিয়ে দিচ্ছে, আর দেখেন সে এত খুশি, পুরো সোশ্যাল নেটওয়ার্ক কাঁপায় দিতেছে। সো দিস আর অ্যাকচুয়ালি রিকগনিশনস। এবং দেখেন একটা অর্গানাইজেশনের কিন্তু বেনিফিট হচ্ছে। আমরা দেখছি স্যার রবি তো খুবই ভালো অর্গানাইজেশন। সো দেখেন আলটিমেটলি কিন্তু রবিরও বেনিফিট হচ্ছে। সো আপনারা দেখেন আমরা কিন্তু কার্পণ্য করবো না, থ্যাংক ইউ, হ্যাঁ গ্রেট জব ডান, একটা ভালো ইমেল দেওয়া, ঠিক আছে, একটা অ্যাপ্রিসিয়েশন করা, এইসব সমস্ত রিকগনিশন আমরা ফ্রিকুয়েন্টলি করার চেষ্টা করি। এটা তো আমরা অনেক কার্পণ্য করি, এটা থেকে বের হয়ে আসতে হবে। অলরাইট, সো লাস্টে আসলে লিডের টিমের জাস্ট গাইডলাইন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কিছু না, আমরা এতক্ষণ যে আলোচনা করব তার সামারি আছে। আচ্ছা, আমি যেটা বলেছি যে সাপোর্ট টিম পারফরম্যান্স, এটা আমরা আসলে শেষে পড়ব, সেটা আমি স্কিপ করতেছি, এটা সবচেয়ে বড় এবং এখানে অনেকগুলো ম্যাথও আছে। এবং পরীক্ষায় ম্যাথ আসলে এখন খুব কম আসে, সবচেয়ে বেশি যে জায়গা থেকে ম্যাথ আসবে প্রায় 5-6টা ম্যাথের মতো পাবেন, সেটা আসবে হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট থেকে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করব। পরীক্ষায় আর্ন ভ্যালু থেকে ম্যাথ আসবে, তারপর এখানে কিছু ভ্যালু স্ট্রিম নামে টপিক আছে, কিছু জিনিস আছে। আচ্ছা, ওটা স্কিপ করে আমরা যেখানে আসলাম, অ্যাড্রেস এন্ড রিমুভ ইম্পেডিমেন্টস, অবস্টাকলস এন্ড ব্লকার্স। এটা কিন্তু কোনো টপিক বা কিছু পিএম বকে ছিল না, ঠিক আছে, এটা আসলে অ্যাজাইল থেকে আসছে। অ্যাজাইলে সবসময় মনে আছে আমরা যে ডেইলি স্ক্যাম করি তার 3টা এজেন্ডা ছিল, তাই না? ডেইলি স্ক্যামের বা ডেইলি স্টার্টআপের মনে আছে কি কি এজেন্ডা ছিল? শান্ত, টিম মিটিং হইতে হবে ভাইয়া, মানে সকালবেলা। হ্যাঁ, কিন্তু কি এজেন্ডা কি কি? একদম এজেন্ডা তো ফিক্স, ডেইলি স্টার্টআপে কি কি এজেন্ডা? তানভীরের মনে আছে মনে হয় না? তানভীর, ভাইয়া আজকে কি করব সেটা, হুম, কি কি ইস্যু আছে সেটা, আর একটা ভুলে গেছি ভাইয়া। গতকাল কি করেছি? গতকাল কি করেছি? জি হ্যাঁ, এক নম্বর হচ্ছে গতকাল স্ট্যান্ডার্ড থেকে আজকে স্ট্যান্ডার্ড মতো আমি কি করেছি, আজকে কি করব। আর 3 নম্বর হচ্ছে কোন ইস্যুস, ব্লকার্স, ইম্পেডিমেন্ট, অবস্টাকেল আছে কিনা যেটা আমার কাজে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে 3 নম্বর এজেন্ডা। সো এটা কিন্তু অ্যাজাইল টিম সবসময় প্র্যাকটিস করে। সো এইখান থেকে আসলে কনসেপ্ট আসছে। এবং আমরা জানি যে টিম প্রজেক্ট ম্যানেজার বা সার্ভেন্ট লিডার যিনি হবেন তার একটা বড় কাজ হচ্ছে আমার টিম যাতে স্মুথলি কাজ করতে সেটাকে এনশিওর করে। হ্যাঁ, সেই জন্য আসলে ইম্পেডিমেন্ট, অবস্টাকেল, ব্লকার রিমুভ করতে হবে। সো আমরা দেখি এখানে একটা ভিডিও আছে, লেটস সি ভিডিওটা কি বলতেছে। Welcome to the Project Management Institute's Spotlight series. In this presentation, the spotlight is shining on project status reports. Sharing information about your project with sponsors and team members is vital for project success. You need to be able to generate project status reports that are আচ্ছা, আমি এটা এখানে রাখি কারণ এটা আগেরটার সাথে দেখাতে হবে। আসলে সাপোর্ট পারফরম্যান্স করলাম না আমরা, ওটার সাথে আমরা দেখবো, এখন এটা দরকার নেই আসলে, এটা ইম্পিডিমেন্ট রিলেটেড না, আমরা নেক্সট যখন করবো তখন দেখবো আসলে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ইম্পিডিমেন্ট যে এখানে দেখা আছে, বলা আছে, দেখেন আমরা আসলে অ্যাজাইলে আমরা ডেইলি স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টটা রিমুভ করার চেষ্টা করি। তারপরে এবং একটা জিনিস মনে রাখতে হবে, ইম্পিডিমেন্ট যে আমরা আইডেন্টিফাই করবো সেটাকে কিন্তু আমরা এরকম একটা টেবিল মেইনটেইন করি, সেটাকে বলা ইম্পিডিমেন্ট লগ। আমি আপনাদের বলেছিলাম ইম্পিডিমেন্ট লগ রাখা হয় এবং এখানে লেখা হয় টু ডু। ঠিক আছে, আমরা ডেইলি স্ক্যামের কিন্তু 2টা অ্যান্টি প্যাটার্নের কথা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে বলা আছে। একটা অ্যান্টি প্যাটার্ন হচ্ছে ডেইলি স্ক্যাম যাতে স্ট্যাটাস মিটিং না হয়ে যায়, যে আমরা খালি স্ট্যাটাস জিজ্ঞাসা করতেছি যে কে কি করছি বলো, কি প্রোগ্রেস, এরকম না। একটা হচ্ছে আমরা যাতে এটা প্রবলেম সলভিং মিটিং না করে ফেলি, যে প্রবলেমটা এখানে চলে আসলো সেটা এখন সলভ করতে সবাই বসে গেলাম বা আলোচনা শুরু করে দিলাম, তাহলে কখনোই 15 মিনিট মিটিং শেষ হবে না। টার্গেট হচ্ছে মিটিংটা স্মলার দেন 50 মিনিটস অথবা ইকুয়াল টু 50 মিনিটস। প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করবেন, করে কোথায় রাখবেন, ইম্পেডিমেন্ট লগে রাখতে হবে। ইম্পেডিমেন্ট লগ, অ্যাজাইল টিম আসলে ইম্পেডিমেন্ট লগ মেইনটেইন করে। তাহলে আপনার ডেইলি স্ক্যামে যে ইম্পেডিমেন্ট গুলো আসবে সেটা পোস্ট ইন নোটে
বা কাগজে আপনি লিখে এখানে দিয়ে দিবেন যেগুলো হচ্ছে টু ডু। ঠিক আছে, তারপরে ডুইং। এখন এটা কাজ, এই এপিডিমেন্ট দূর করার দায়িত্ব কার? স্ক্রাম মাস্টার। মানে স্ক্রাম মাস্টারের বা যে অ্যাজাইল কোচ, সে কি করবে, যে কাজটা করবে সে ডুইং এ নিয়ে আসবে, আর ডান হয়ে গেলে এখানে চলে আসবে। প্রতিটা ডেইলি স্ক্রামের পরে এটা আসলে পপুলেট হবে এবং সে এটা কন্টিনিউয়াসলি কাজ হতে থাকবে থ্রু আউট দ্য ইটারেশন। সো এটা হচ্ছে ইম্পেডিমেন্ট লগ, যার থ্রুতে আসলে আমরা ইম্পেডিমেন্ট গুলো অ্যাজাইল টিম মেইনটেইন করি। আর আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ইস্যু বলতে পারি, সবকিছু ইস্যু, তাই না? একটা টপিক করছিলাম না, ম্যানেজ প্রজেক্ট ইস্যুস। সো ইস্যুস হিসেবে আমরা ওখানে ম্যানেজ করতে পারি এবং ইস্যু আমরা দেখেছি কিভাবে ম্যানেজ করতে হয়। তারপর রিস্ক আসতে পারে, আমাদের রিস্ক গুলোতে একটা ইম্পেডিমেন্ট অবশ্যই। স্প্রিন্ট রিভিউতে কিন্তু আমরা অনেক ইম্পেডিমেন্ট নিয়ে আলোচনা করতে পারি, কেমন কিভাবে প্রসেস ইমপ্রুভ করতে পারি, কোন অ্যাক্টিভিটিটা ভালো হয় নাই, যেটা আমাদের বটলনেক ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। ডেফিনেশন আছে সবগুলোর, আমি আসলে ওইভাবে মানে ডেফিনেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় নাই যে সবগুলোর একটা আলাদা ডেফিনেশন দরকার আছে কিনা, আমরা তো বুঝতেছি, তাই না? এমপিডিমেন্ট মানে এনি বাধা, ব্লকার, অবস্টাকলস, ইস্যুস, যেটা আমার কাজে কোনো অন্তরায় সৃষ্টি করে আমার টিমের, সেটি হচ্ছে আমার এমপিডিমেন্ট, যেটা আমাদেরকে দূর করতে হবে। So situation, condition, and actions that slow down or hinder progress, সেটা হচ্ছে impediment. Barriers that should be able to be avoided or overcome with some effort or strategy, সেটাকে বলা হচ্ছে obstacles. Blockers হচ্ছে events or conditions that cause stoppages in the work or advancement. So এই তিনটা যাই ঘটুক না কেন, আমাদের কাজ হচ্ছে এই তিনটাকে রিমুভ করা। So দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, the team can't agree on a solution, এটা কিন্তু এক ধরনের impediment. Construction can't begin before permits are granted, এটা হচ্ছে obstacle. The company has halted the use of the product until a new contract is signed, এটাকে বলা হচ্ছে blockers. ঠিক আছে, এক্সাম্পল দিয়েছে আর কি। প্রোডাক্ট ব্যাকলগ অ্যানালিসিস করতে হবে আমাদের। work to be done is also called a product backlog, মনে আছে না? সবকিছু প্রোডাক্ট ব্যাকলগ। Use backlog assessment and refinements to explore alternatives to overcome or avoid risks, such as removing work items or blockages. So আমরা যে গ্রুমিং সেশনটা করি না, একটা সেশন ছিল, হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ রিফাইনমেন্ট কিংবা প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং, তার মধ্যে আমরা কিন্তু গ্রুমিং এর মধ্যে একটা কাজ হবে যে এখানে যদি কোনো ব্লকার্স থাকে, রিস্ক থাকে, সেগুলো কাটিয়ে দিতে পারে এবং সেটাকে সলভ করা। আর যদি এরকম যদি মনে হয় যে কোনো স্টোরিকে আমাদের এখানে রাখার দরকার নেই, কারণ এটা এত বড় রিস্ক বা অবস্টাকল, তাহলে সেটা আমরা ওখান থেকে রিমুভ করতে পারি। ঠিক আছে, সো প্রোডাক্ট ব্যাকলগটা আমাদের একটা জায়গা হতে পারে যেখান থেকে আমাদের ইম্পিডেন্স আমরা পেতে পারি এবং এটা আমাদেরকে রিমুভ করতে হবে। একটা হচ্ছে ডেইলি স্ক্রাম বা ডেইলি স্ট্যান্ডার্ড, যেটা আমরা তিনটা এজেন্ডা নিয়ে করি, তার মধ্যে একটা এজেন্ডাই হচ্ছে আসলে ইম্পিডেন্ট ব্রোকার্স নিয়ে। ঠিক আছে, সো ডেইলি স্ট্যান্ডার্ডে কন্ডাক্টেড এট এ ডেজিগনেটেড টাইম, আমরা আগে থেকে জানি যে জ্ঞান রুলস অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট টাইমে করব, প্রতিদিন একই সময় একই জায়গায় দাঁড়ায় এবং সার্কেল হয়ে দাঁড়ায়। ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স অফ এভরিওয়ান ইন দ্য স্প্রিন্ট অর ইটারেশন। আর এই যে তিনটা ক্যারেক্টারিস্টিকের তিনটা এজেন্ডা আমরা কথা বলতে, তাই না? হোয়াটস, ঈদ শেষ হয়েছে, নেক্সট কি করবো আমরা, আর কারো কোনো হেল্প লাগবে কিনা, কারো কোনো সাপোর্ট লাগবে কিনা, সেটা হচ্ছে আমাদের ডেইলি স্ট্যান্ড-আপের কাজ। এবং দেখেন যে এখানে কিন্তু রিমোটলি করা হচ্ছে, রিমোটলি কিন্তু ডেইলি স্ক্যাম করা হচ্ছে। অনেক টিম এখানে দাঁড়িয়ে করে, ভিডিও কনফারেন্স কিন্তু দাঁড়িয়ে করে। তারপরে আমরা যেমন ইস্যু লগ, মনে আছে ইস্যু লগ যেমন আমাদের ট্র্যাকিং করছি, একজন ওনার সেট করছি এবং ওটাকে সলভ করেছি, সিমিলারলি ইম্পিডিমেন্টকে তাই করতে হবে। যদি অ্যাকাউন্টেবল হচ্ছে স্ক্রাম মাস্টার, কিন্তু অনেক যদি টেকনিক্যাল জিনিস থাকে বা হ্যাঁ আরো অনেক কিছু যেখানে আসলে টিমকে ইনভলভ করা দরকার, সেটা কিন্তু সে যখন তাকে দরকার হবে ইনভলভ করবে। সো ইস্যু লগ ইউজ করতে পারি আমরা, কানমান বোর্ড ইউজ করতে পারি। ঠিক আছে, সফটওয়্যার যদি অ্যাপ্লিকেশন ইউজ করা হয় তাহলে সেটা আমরা ইউজ করতে পারি ট্র্যাকিং এর জন্য। তারপর রিস্ক রেজিস্টার তো আসলে কি, সমস্ত রিস্কই তো আসলে ওয়ান কাইন্ড অফ ইম্পিডিমেন্টস বা অবস্টাকল অথবা ব্লকার্স। তো সেটা একটা, যেমন ওখানে প্রোডাক্ট ব্যাকলগ দেখলাম, সিমিলারলি রিস্ক রেজিস্টার, সেটা আমাদেরকে রিভিউ করতে হবে যাতে আমরা ইম্পিডিমেন্ট রিমুভ করতে পারি। আর অ্যাজ এ সার্ভেন্ট লিডার আসলে আপনাকে কাজ করতে হবে, কোনো যদি অবস্ট্রাকশন থাকে সেটা আসলে আপনাকে ক্লিয়ার করতে হবে। ইভেন যদি কোনো ফিজিক্যাল অবস্ট্রাকশন থাকে, যে কোনো একটা কেউ একটা হার্ড বড় একটা জিনিস আমার টিমের চলার পথে রেখে গেছে, এটাও কিভাবে তাড়াতাড়ি সরানো যায় যাতে টিম সহজে মুভ করতে পারে, এটাও কিন্তু একটা
সার্ভেন্ট লিডারের কাজ। তারপর অপটিমাইজ দ্য ওয়ার্ক প্লেস, ক্রিয়েট দ্য রাইট টিম স্পেস। যে আমরা টিম স্পেস বলছিলাম, অ্যাজাইল টিম তার টিম জায়গাটা যে টিমের জায়গায় বসে কোলোকেটেড মেইনলি, এবং সেটাকে বলা হয় টিম স্পেস। এবং ফোকাস এফোর্টস অন ওয়ার্ক। তারপর হচ্ছে রিমুভ ডিস্ট্রাকশন, নন ভ্যালু ওয়ার্ক এন্ড আদার কনফিউশনস। ঠিক আছে, এই সমস্ত কাজ আসলে সার্ভেন্ট লিডারের একটা কাজই হচ্ছে আসলে ইমপ্লিমেন্ট দূর করা। ফাইনালি দেখেন গাইডলাইন আছে, গাইডলাইনের মধ্যে এখানে একটা বিষয় আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে স্পট। অনেক সময় হয়তো আপনার টিমের কাউকে কোনো একটা বিষয়ে অন্য একটা টিমের সাথে কাজ করতে হবে বা স্টেকহোল্ডারের সাথে কাজ করতে হবে, তখন আসলে টিমের সবাইকে ডিসরাপ্ট না করে একজন বা দুজনকে অ্যাসাইন করেন অ্যাজ এ স্পট। সে আসলে স্টেকহোল্ডারের সাথে কথা বলবে বা কাস্টমারের সাথে কথা বলে ইমপ্লিমেন্টটা নিয়ে কাজ করবে। সবাইকে যাতে ইনভলভ না করি আমরা, তাহলে কি সবাই ডিসরাপ্টেড হবে, ডিস্টার্ব হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখি, আমরা কিন্তু অ্যাজাইলে সবসময় কি বলছি, প্রোডাক্ট ব্যাকলগটা কি প্যাটোরাইজ না, টপ প্রায়োরিটিটা হচ্ছে সবার উপরে থাকবে। তাহলে আমরা যে ইম্পেডিমেন্ট লকটা বানাবো সেটা কি করা উচিত, সেটা কি প্যাটোরাইজ করা উচিত না? তাহলে লক বানালে কিন্তু হবে না। একটু মনে রাখে না যে আমি একটু আগে ইম্পেডিমেন্ট ব্যাকলগ দেখালাম, সেখানে কিন্তু যে আপনি টু ডু লিস্টে রেখেছেন সেটাও কিন্তু টপ অনুযায়ী অলওয়েজ প্যাটোরাইজ করতে হবে। ঠিক আছে, এই কথাগুলো এখানে আছে যে আপনার প্রায়োরিটি করতে হবে, পরে আসে সলভ করতে হবে। যেটা সবচেয়ে টপ প্রায়োরিটি, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করতেছে আপনার টিমের মধ্যে, ইম্পেডিমেন্ট ক্রিয়েট করতেছে, ওইটা আগে রিমুভ করতে হবে। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে ম্যানেজ কনফ্লিক্ট। প্রজেক্টে কনফ্লিক্ট কি হবে নাকি হবে না? কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল, তাই না? মানে দুইজন থাকলে তো কনফ্লিক্ট হয়, আর টিম যদি আমরা কাজ করতেছি, দেয়ার উইল বি লট অফ কনফ্লিক্টস। এখন আমরা কিভাবে প্রোঅ্যাক্টিভলি কনফ্লিক্টকে আইডেন্টিফাই করতে পারি, তারপরে ম্যানেজ করতে পারি, এটা আসলে খুব বড় একটা কাজ। এখানে দুইটা অ্যাপ্রোচ আছে। প্রজেক্ট ম্যানেজার, নরমালি ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজারই আসলে খুব বড় দায়িত্বে থাকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কিন্তু অ্যাজাইল অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। অ্যাজাইলে আসলে প্রজেক্ট ম্যানেজার বা অ্যাজাইল কোচ বা স্ক্রাম মাস্টার, সে আসলে কনফ্লিক্টটাকে ফ্যাসিলিটেট করবে, টিম নিজেরা সলভ করবে, নিজে কোনো সাইজ করবে না, তোমরা সলভ করো। যেহেতু টিম সেলফ অর্গানাইজ, সেলফ ম্যানেজ, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজাইল কোচ চেষ্টা করবে টিম যাতে নিজেরাই সলভ করে প্রবলেমটা, আমি যাতে আউটসাইডার হয়ে ওটাকে পুশ না করি। আমি ব্যবস্থা করব বা চেষ্টা করব মেডিয়েশন করার বা কমিউনিকেট করার, কিন্তু আসল যাতে সলিউশনটা নিজেরা টিম করে। ঠিক আছে, নাহলে নিজেরা যদি কনফ্লিক্ট গুলোকে দূর না করে, তাহলে কি হবে? আপনারা দেখছেন না যে মুভি দেখছেন না, চাক দে ইন্ডিয়া, দেখছেন? দেখছেন কেউ নাকি কেউ দেখেন না? জি ভাইয়া দেখেছি। হ্যাঁ, আপনারা দেখছেন না যে যে প্লেয়াররা মারা, যে একটা রেস্টুরেন্টে খেতে যায়, হ্যাঁ, তখন ছেলেরা ডিস্টার্ব দেয়, তখন মারামারি করে। জি ভাইয়া। কারণ কি শাহরুখ খান এসে এটা ইয়ে করছে না, নিজেরাই মারামারি করে নিজেরাদের মধ্যে মিল হয়ে গেছে, বুঝছে না? তো আসলে সেলফ অর্গানাইজ এবং সেলফ ম্যানেজ করে নিজেদেরকে কনফ্লিক্ট সলভ করতে হবে, তাহলে আসলে ওটা সাস্টেনেবল একটা টিম হবে। আমি যদি বারবার এসে বাইক থেকে পড়ি, তাহলে আসলে ওটা সাস্টেনেবল টিম হবে না। তো এটা এখানে কিন্তু এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে একটু ডিফারেন্স আছে। ফলে কিছু প্রশ্ন পাবেন কিন্তু পরীক্ষায়, যে অ্যাজাইল টিমে কাজ করতেছে, কনফ্লিক্ট হচ্ছে, তাহলে এই যে আপনাদের এখানেও আসে স্টুডেন্ট ম্যানুয়ালেও একটা আছে, দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে একটা প্রশ্ন আছে এই টাইপের, এটা সলভ করলে বুঝতে পারবেন। দেখি আমরা এটা পরে সলভ করতে পারি কিনা ওইটা। তো তখন আসলে আপনি ফ্যাসিলিটেট করবেন, কিন্তু আসলে যাতে টিম নিজেরা এটাকে সলভ করে। তাহলে আমরা সবচেয়ে আসলে কনফ্লিক্ট রিমুভ করার জন্য আসলে আমরা প্রথমেই মনে আছে টিম চার্টার তৈরি করেছিলাম, তাই না? যেখানে গ্রাউন্ড রুলস, টিম নর্মস, টিম বিহেভিয়ার সবকিছু এখানে ছিল। তো এটা যদি আমরা আগে থেকে সেট করি, তাহলে আসলে অনেক কনফ্লিক্ট কমে যাবে। ঠিক আছে, ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম, মনে আছে, পায়ে লাগলেই কি এলবি, তাই না? আমি একবার ক্রিকেট খেলতে গিয়ে ছোটবেলায় আর কি বল হাত দিয়ে ধরছি, দিয়ে বলারকে দিছি, বলছে তুমি আউট, বুঝছেন? পরে আর কি ঝগড়াঝাটি করে আমি আউট, বল কেন আমি হাত দিয়ে ধরছি, ব্যাটসম্যান যদি বল হাত দিয়ে দেয় তাহলে আউট। সো যদি গ্রাউন্ড রুলস না থাকে, তাহলে দিস উইল হ্যাপেন। ঠিক আছে, সো টিম চার্টার কিন্তু আমরা সবকিছু আগে সেট করছি, সেটা যদি ঠিক মতো থাকে। তারপর আমরা থিওরি করব, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট থিওরি আলোচনা করব, যে কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা যায়, ইনিশিয়েটিভ ইউজ করতে হবে,
এমপ্যাথি ইউজ করতে হবে, তাই না? এমপ্যাথি মানে কি? আমরা একটা মডেল এবং স্ট্র্যাটেজি নিয়ে দেখবো। সহানুভূতি না, সহমর্মিতা, একজন আরেকজনের জন্য ফিল করা। এটা না থাকলে তো কনফ্লিক্ট লাগতে থাকবে, ঠিক আছে? তাহলে প্রজেক্ট ম্যানেজার রোল কি হবে কনফ্লিক্টে? এই যে দেখেন, stakeholders are responsible for managing conflict. Your job is to heavily influence the direction and handling of conflict. Use interpersonal team skill to ensure positive results. Very important, যাতে রেজাল্টটা পজিটিভ হয়, ঠিক আছে? In agile projects, দেখেন এই যে এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করতেছিলাম, you facilitate conflict resolution while the team is empowered to resolve conflicts. ঠিক আছে? স্পেশালি যদি কোনো টেকনিক্যাল কনফ্লিক্ট হয়, আপনি যদিও খুব টেকনিক্যাল গাই ধরেন, স্ক্রাম মাস্টার টেকনিক্যাল গাই, তারপর আপনি চেষ্টা করবেন যাতে টিম নিজেরা টেকনিক্যাল প্রবলেম নিজেরা সলভ করে। As a survey leader, we assist in the removal of impediments of or sources of conflict. এটা আসলে আপনাকে প্রোঅ্যাক্টিভলি দেখতে হবে যে কোন সোর্স থেকে কনফ্লিক্ট হতে পারে, আগেই ট্রাই করতে যাতে সেটা আপনি রিমুভ করতে পারেন। সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে, লিডারশিপ অ্যাপ্লাই করতে হবে, ডিসিশন মেকিং, এই সমস্ত সফট স্কিল ইউজ করতে হবে যখন আপনি কনফ্লিক্ট রিজলভ করবেন। কনফ্লিক্ট কেন হয় আসলে? মেনলি এইসব কারণে, কম্পিটিশন, তাই না? উই আর কম্পিটিং উইথ ইচ আদার। শুধু টিম না, টিমের মধ্যে কিন্তু কম্পিটিশন থাকে, সেটা যেন কনফ্লিক্ট হয়। এই জন্য কিন্তু আমরা বারবার একটা কথা বলতেছি না যে আমাদের টিমের গোল থাকতে হবে। হ্যাঁ, টিমের গোল কি, প্রজেক্টের ভিশন কি, প্রোডাক্টের ভিশন কি, সেটা সেই নর্থ স্টারে সবাইকে ফোকাস করতে হবে। আমরা যেন ইন্ডিভিজুয়াল গোল নিয়ে যাতে যদি ছুটাছুটি করি তাহলে কিন্তু প্রজেক্টের আউটপুট তৈরি হবে। সেই জন্য সবার যাতে একই গোল থাকে যে আমাদেরকে আজকের খেলায় জিততে হবে, ঠিক আছে? এই জন্য কারো মনে আছে স্প্রিন্ট প্ল্যানিং এ কিন্তু দুইটা কাজ করা হয়, মেইনলি দুইটা কাজ করা হয়। কারো মনে আছে মেইন দুইটা কাজ কি কি স্প্রিন্ট প্ল্যানিং এ? একটা স্প্রিন্টের শুরুতে আমরা স্প্রিন্ট প্ল্যানিং করি, তাই না? এই স্প্রিন্টটা কিভাবে করবো, তখন দুইটা কাজ করা হয়। একটা পর কি, একটা হচ্ছে স্প্রিন্ট গোল সেট করা, একটা আছে প্রজেক্টের গোল। আর আমরা যে 2 সপ্তাহ বা 4 সপ্তাহ স্প্রিন্ট করতেছি, অ্যাজ আ টিম করতেছি, এটারও গোল সেট করো এবং সবার কাজ যাতে ফোকাস থাকে ওই গোলটা অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? ছোট গোল, যে স্প্রিন্ট আমরা কি করতে চাই। আমরা তিন ম্যাচের সিরিজ খেলতেছি, 3 ম্যাচের সিরিজ। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে জিম্বাবুয়ের সাথে যে বাংলাদেশে খেলা হলো T20, মনে আছে? 3টা ম্যাচ হলো না? জি ভাইয়া। এটা কি একটা ম্যাচ হারা উচিত ছিল বাংলাদেশের? এখন কি যায় মানে জিম্বাবুয়ের সাথে হারা? আমার তো মনে হয় না যে যাওয়া উচিত। বাংলাদেশ টিমের যে এক্সপিরিয়েন্স, তার সাথে এখন যারা খেলছে, ওই চাতারা ছাড়া আর কাউকে তো এক্সপিরিয়েন্স দেখি না আমি, চাতারা টেইলর ছাড়া আর সিকান্দার রাজা। তারপর দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু হেরে খুব খুশি আমরা। হ্যাঁ, তার মানে আসলে আমরা যে আমাদের গোলটা আসলে ওইভাবে সেট করে নেই যে আমরা 3 ম্যাচেস জিততে হবে আমাদের। আমরা 2 ম্যাচ জিতেই সিরিজ জিতছি, আমরা খুব হ্যাপি। সো প্রতিটা এটার সাথে একটু সেট দ্য গোল যে আমাদের প্রতিটা ম্যাচেই জিততে হবে, ঠিক আছে? আমার মনে হয় ক্রিকেট টিমকেও আসলে কি স্ক্রামের মধ্যে নিয়ে আসা দরকার নাকি? অ্যাজ এন তাহলে স্প্রিন্ট গোল সেট করবেন, একটা হচ্ছে কি ইটারেশন ব্যাকলগ তৈরি করবেন, তাই না? ইটারেশন ব্যাকলগ তৈরি করবেন এবং সেই ইটারেশন ব্যাকলগটা আমরা আরো ডিটেইল করব। টাস্কে চলে যাব, তারপর ডেফিনেশন অফ রেডি তৈরি করব, তারপর আবার ডেফিনেশন অফ ডান ডিসাইড করব। এই কাজগুলো আমরা স্প্রিন্টে করি। দেখেন অ্যাজাইল টিমতে একটা আছে প্রোডাক্ট ভিশন, প্রজেক্ট ভিশন, এর সাথে সাথে আমরা প্রতিটা স্প্রিন্টে ইটারেশনে কিন্তু আমরা নিজেদের গোল সেট করতেছি। সো কারণ হচ্ছে যাতে টিম শুধু নিজেদের লাভ নিয়ে পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে যাতে কাজ না করে, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। সো ডিফারেন্সেস ইন অবজেক্টিভ থাকতে পারে, ভ্যালুস থাকতে পারে, পারসেপশন থাকতে পারে, এইসব কারণে আসলে কনফ্লিক্ট হয়। কেন কনফ্লিক্ট হয় সেটা আমরা বলতেছি। তারপরে রোল, এই যে আমরা এই জন্য দেখছেন প্রথমে কিন্তু খেয়াল করছেন তো সবাই, এখানে কিন্তু একটা ছিল আপডেটেড রেসি ম্যাট্রিক্স, খেয়াল করেছেন? রেসি ম্যাট্রিক্স কেন ইউজ করি আমরা? রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, তার মানে কে কোন কাজ করবে, কোনটার ব্যাপারে কে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, এটা যদি আমরা ঠিক মতো সেট করি, রোল কার রোল কি, কার অ্যাকাউন্টেবিলিটি কি, তাহলে কিন্তু আমাদের এইসব কনফ্লিক্ট অনেক কমে যাবে, ঠিক আছে? সো যখন কাউকে বলে দিবেন না যে কে কি কাজ করবে, তখন কনফ্লিক্ট গুলো হয়। সেই জন্য আসলে এই যে রোল নিয়ে হয়ে যায়, ঠিক আছে? কে কোন কাজটা করবে, আমি ভাবতেছি ও কাজটাই করবে, আর একজন ভাবতেছে না ও করবে, এরকম করে কেউ কাজ করে না, তাই না?
সেটা যাতে না হয়, এই জন্য আমরা বলতেছি আপডেট রেসি, যদি কোনো জায়গায় দরকার হয় তাহলে আপনি রেসি ম্যাট্রিক্স আপডেট করেন, যাতে সবাই বুঝতে পারে কে কোন কাজে অ্যাকাউন্টেবল, কে কোন কাজে রেসপন্সিবল। আচ্ছা, তারপরে কমিউনিকেশন ব্রেকডাউন, এটা তো আসলে সবচেয়ে সিরিয়াস ইস্যু। যদি কোনো কারণে কমিউনিকেশন ব্রেকডাউন হয়, তাই না, তাহলে কিন্তু আমাদের কনফ্লিক্ট তৈরি হয়। সো এটা যাতে না হয়, এটা আমাদের অলওয়েজ এনশিওর করতে হবে। তো এই কমিউনিকেশন চ্যানেলটা কি হবে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু বলা আছে, সেটা ফলো করে অলওয়েজ করতে হবে, তাহলে আপনার এইসব জিনিসগুলো কম হবে। তাহলে যদি কনফ্লিক্ট যেটা আমরা বলতেছি ইনএভিটেবল, তাহলে আমরা কিভাবে কনফ্লিক্ট ম্যানেজ করবো সেটা আমাদের জানা দরকার। এই জন্য তার আগে একটু দেখে নেই, একটা স্লাইড আছে যে কনফ্লিক্ট যদি আমরা ইফেক্টিভলি ম্যানেজ করি তাহলে কি হবে। এক নম্বর হচ্ছে ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং হবে, বেটার টিমের পারফরমেন্স হবে, এবং টিমের প্রোডাক্টিভিটি হাই হবে। ঠিক আছে, ওই যে চাক দে ইন্ডিয়ায় কি হচ্ছে, যখন ওই যে সবার মধ্যে প্রোডাক্টিভিটি হাই হয়েছে, তখন কি ছেলেদের টিমকে হাই ফেলতে ধরছিল। আর ইনএফেক্টিভ যদি হয় তাহলে কি হবে, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার হবে, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। সবাই ভাঙাচুরা করেন বাসায় নাকি না? বাসায় কি ভাঙচুর করেন? হুমায়ুন আহমেদ তো শিখাইছে নাকি যে গ্লাস ভাঙো যদি রাগ আসে। Last day. মোবাইলের উপর গেছে মোবাইল। ঠিক। So, এখন আসলে মোবাইল যদি হাতে থাকে, সবচেয়ে মনে হয় মোবাইলে এখন সবচেয়ে বেশি সাফার করে সবারও। এই জন্য দেখবে বেশিরভাগ লোকজন মোবাইলের স্ক্রিন ফাটা, স্ক্রিন ভাঙা, সবাই মনে হয় একই অবস্থা। ভাই এটা বাচ্চার উপর দিয়ে চালা দেয়। আমরা ওসমান আমাদের ক্যারেক্টার স্যাররা যদি ফিফা থাকতো তাহলে ক্যারেক্টার এসে পানিশমেন্ট দিত, তাই না? হ্যাঁ। আমরা বলতাম যে আজকে ওদের বাসায় ঝগড়া করে আসছে, মানে এটা বলা হতো আর কি। ক্যারেক্টার থাকতে স্যাররা যদি খুব উঁচু মেজাজ দেখাতো পানিশমেন্ট দিচ্ছে, তাহলে আমরা বলতাম স্যার বোধহয় ম্যাডামের সাথে ঝগড়া করে আসছে আজকে, ঝাল আমাদের উপর ঝাড়তেছে। শত্রুতা তৈরি হয়, অ্যানিভার্সিটি, তাই না, যদি আমরা ঠিকমতো কনফ্লিক্ট ম্যাচ করতে না পারি। পুয়ার পারফরমেন্স হবে টিমের এবং রিডিউস প্রোডাক্টিভিটি। দ্যাটস ওয়াই কনফ্লিক্ট আমাদের খুব ভালো মতো ম্যানেজ করতে হবে। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের 5টা স্ট্র্যাটেজি আছে, যেটা এখানে মেনশন করা আছে। হ্যাঁ, তো এটার কিন্তু একটা চমৎকার টুল আছে, আপনারা অনেকে হয়তো জানেন কিংবা জানেন না। চমৎকার একটা টুল থমাস স্কিলম্যান, এই দুজন মিলে তৈরি করছে যে কিভাবে আমরা আসলে কনফ্লিক্ট ম্যানেজ করতে পারি। ঠিক আছে, এটাই আসলে আপনাদের এখানে পরের স্লাইডগুলোতে আছে। আমি এখানে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে কনফ্লিক্ট আমরা ম্যানেজ করতে পারি যদি এই মডেলটা আমাদের মাথায় থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় থমাস স্কিলম্যান মডেল। এখানে একটা লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে আসলে ডিটেল পাবেন যদি পড়তে চান, বা আজকে থমাস স্কিলম্যান দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। এই মডেলটা কিভাবে তৈরি করা হয়েছে দেখেন। একটা এক্স ইয়াতে হচ্ছে কি, আমার একটা ভিডিও আছে, এটা পরে আমার একটা ভিডিও আছে দেখবেন ইউটিউবে। এখানে এক্স অ্যাক্সিস আছে হচ্ছে কোঅপারেটিভনেস, সো এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 100% কোঅপারেটিভনেস। এখানে লো, এখানে হচ্ছে হাই, মানে আমি আসলে অন্যের সাথে কোঅপারেট করতে চাই কি চাই না। 0 মানে আমি একদম চাই না, আর 100 মানে আমি একদম ফুল করতে চাই। আর অ্যাসার্টিভনেস মানে আমি নিজের কনসার্নের 0 মানে হচ্ছে আমার কনসার্ন আমি খুব একটা ফোকাস না, আর 100 মানে হচ্ছে আমি আমার কনসার্ন কখনো ছাড়বো না, আমার কনসার্নটাই মেইন। ঠিক আছে, আমারটার ব্যাপারে আমি বেশি ফোকাস, সেটা হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে কনসার্ননেস, অ্যাসার্টিভনেস। 0 হচ্ছে আমার কোনো কনসার্ন নেই, আমার নিজের ব্যাপারে আমি কোনো ইন্টারেস্টেড না, আমার নিজের স্বার্থের ব্যাপারে। আর 100 মানে হচ্ছে আমার স্বার্থ কখনো কোনোভাবে ছাড়বো না। আর কোঅপারেটিভ মানে হচ্ছে আমি অন্যের ব্যাপারে ছাড় দিতে চাই, হ্যাঁ, কোঅপারেটিভ করতে চাই। 0 মানে করতে চাই না, আর 100 মানে ফুল কোঅপারেশন করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাকে যদি আমি একটু এইভাবে ভাগ করি, 4টা কোঅর্ডিনেটে ভাগ করি, তাহলে এবং যদি একটু নাম্বার দিই 50, এটা কি, এটাও 50। ঠিক আছে, তাহলে মাঝখানে কত হবে, এটা 50-50। আর এটা কত হবে, এটা 100-100, তাই না, 100-100। আর এটা কি 0-100, আর এটা কি 0-0। আর মাঝ এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 0-100। তার মানে আমি যদি এরকম হই যে কোনো একটা সিচুয়েশন হয়েছে, যে সিচুয়েশনে আসলে আমি নিজের ব্যাপারে কনসার্ন না, আবার অন্যের স্বার্থের ব্যাপারে কনসার্ন না, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। এটাকে আরেকটা বলা হয় উইথড্র। তাই এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে যারা এই বোর্ডে কাজ করে তারা কি করে,
নিজের স্বার্থ ছেড়ে দেয়, অন্যের স্বার্থ দেখে না, সেটা হচ্ছে উইথড্র মোড কিংবা অ্যাভয়েডিং মোড। এটা আসলে মানে সবচেয়ে খারাপ মোড আর কি, এটা দিয়ে কোনো সলিউশন আসে না। এটা এখান থেকে ঝগড়া দিয়ে দিলে কি হতে থাকবে, বড় হতে থাকবে। অ্যাকোমোডেটিং মানে কি, আমি আসলে আমার স্বার্থ ছেড়ে দিলাম, হ্যাঁ, আমি আমার সব জিরো, আমি বললাম যে তোমারটাই ঠিক আছে, তুমি করো। সো আমি আসলে অ্যাকোমোডেট করলাম তার সাথে। এটাকে আরেকটা নাম আছে স্মুথিং। স্মুথিং, আমি আমার স্বার্থ ছেড়ে দিলাম, তার স্বার্থটা আমি বড় করে দেখলাম। হ্যাঁ, এটা আসলে করা খুব টাফ, এরকম মাইন্ডসেট হওয়াটা। আর কম্পিটিং মানে কি, কম্পিটিং এর আরো নাম আছে ফোর্স। ফোর্স কিংবা ডাইরেক্ট। আমি হচ্ছে বস, মানে বস রোল যেটা, আমি যেটা বলছি দ্যাট ইজ কারেক্ট, এর বাইরে কোনো কিছু শুনবো না। এরকম যদি মেটারিটি কাজ করে সেটা হচ্ছে কম্পিটিং, ফোর্স কিংবা ডাইরেক্ট। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটার উপর অনেকগুলো প্রশ্ন আসবে, মানে 2-3টা প্রশ্ন পরীক্ষা পাবে। সিচুয়েশন দিয়ে বলবে এখানে কি এটা ফোর্স ফোর্স সিচুয়েশন বলতেছে, নাকি অ্যাভয়েড সিচুয়েশন বলতেছে, নাকি অ্যাকোমোডেটিং ইউজ করতেছে। আর কোলাবোরেটিং মানে কি, যেটা সবচেয়ে ভালো, মানে আপনার স্বার্থও দেখতেছেন, আবার কি অন্যের স্বার্থ দেখতেছেন, সবারটাই মিট করা হচ্ছে, সবাই হ্যাপি। ঠিক আছে, এই সিচুয়েশনটা হচ্ছে কোলাবোরেটিং। এটা আসলে তাহলে আসলে টিমের মধ্যে কোনটা সবচেয়ে হওয়া উচিত? মানুষের খুব সিম্পল প্রশ্ন আসে যে এই যে 5টা আমরা স্ট্র্যাটেজি বলছি তার মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট, যেখানে সবার সাথে কোলাবরেট করা হবে, সবার সাথে দেখা হবে, যেখানে 100 হ্যাঁ আমার, তারপরে অন্য যারা আছে সবার সাথে আমরা দেখতেছি, এটা হচ্ছে কোলাবোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, যেখানে সুযোগ পাবেন অলওয়েজ ট্রাই করবেন সবাইকে কোলাবরেট করে চলার জন্য। আমরা এই কোলাবোরেশন শব্দটা কিন্তু বারবার দেখতেছি বিভিন্ন জায়গায়। আর কম্প্রোমাইজিং মানে মানে দুইজনের স্বার্থ কিছু কিছু ছাড় দেওয়ার, মডারেট, আমার স্বার্থ আমি মডারেট ছেড়ে দিলাম, আর যে আমার সাথে কোলাবরেট করতেছে সে কিছু তার স্বার্থ ছেড়ে দিল, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। ঠিক আছে, সো এই যে 5টা স্ট্র্যাটেজি কিন্তু আমরা ইউজ করতে পারি যখন আমরা কোনো কনফ্লিক্ট সিচুয়েশন হবে। আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাকোমোডেট করতে পারি, কম্প্রোমাইজ করতে পারি, কম্পিটিং করতে পারি, এবং কোলাবরেটিং হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। আর অ্যাভয়েডিং আসলে কোনো সলিউশন না। ঠিক আছে, এটা কিন্তু ধীরে ধীরে অ্যানোমিসিটি বাড়তে থাকে। সো আমরা আসলে চেষ্টা করব অন্যগুলোকে ইউজ করার। ঠিক আছে, এবং বিভিন্নটা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আপনার ধরেন কোনো টেকনিক্যাল কোনো সলিউশনে যাচ্ছেন, তখন দেখা যাবে হয়তো আমরা কোলাবরেট করলে সবচেয়ে বেস্টটা পাবো। হ্যাঁ, সবার আইডিয়া, ভালো আইডিয়াগুলোকে নিয়ে যদি আমরা কোলাবরেট করি। ঠিক আছে, এই জন্য পিএমআই একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসছে, ডিসিপ্লিন অ্যাজাইল, যেটা আসলে যত অ্যাজাইল ফ্রেমওয়ার্ক আছে প্রায় 100+, সবগুলোর বেস্ট জিনিসগুলোকে নিয়ে ডিসিপ্লিন অ্যাজাইল নামে একটা ফ্রেমওয়ার্ক পিএমআই অ্যাপ্রোচ করতেছে। সো এরকম আর কি কোলাবরেট করা। ঠিক আছে, কম্প্রোমাইজ কি, যেখানে আসলে আমাদের ফ্যামিলিতে আমরা কি করি সবচেয়ে ছাড় দিতে হবে, আপনার স্বার্থ ছাড় দেবেন, আবার আপনার ওয়াইফকে অনেক কিছু ছাড় দিতে হবে, তাহলে আসলে আমরা কি বেটার লাইফ লিড করতে পারবো। আর যদি আপনি এরকম অনেক ফোর্স করতে থাকেন তাহলে কি হবে, সংসার টিকানো মুশকিল হয়ে যাবে। সো এই ব্যাপারগুলোই এখানে সামনে দেখেন বলা আছে, ডেফিনেশন দেওয়া আছে যে আমরা এই 5টা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, অ্যাপ্রোচ ইউজ করতে পারি, এবং সবগুলোর ডেফিনেশন আছে কোন জায়গায় কিভাবে ইউজ করবেন এটা বলা আছে। ঠিক আছে, সো আমরা একটা ভিডিও দেখি যে কিভাবে we should deal with difficulty. Welcome to the Project Management Institute's Spotlight series. This presentation focuses a spotlight on dealing with difficult people. One guy in your department is a pain in the neck. As far as you're concerned, he has lousy social skills. He berates others who don't meet his standards of perfection. And his tone is angry and condescending. He is probably not aware that his level of emotional intelligence is far below what it should be. In the past, you've avoided him, but you've just been assigned to work on a new project and he's on the team, so you have to figure out how to work with him. Here are some tips. Start by asking yourself how you might be contributing to the problem. It's easy to blame others for people problems we have at work and in life in general. In some ways, it's easier to reject people we find unpleasant, but that's not a constructive approach. Difficult behavior hurts morale and your company's bottom line. If you want to change the situation with a challenging coworker, use self-awareness and look inside yourself. Is your attitude positive or negative? Are you holding on to anger?
Do you find yourself being judgmental? Using self-regulation and controlling these feelings can have a big impact on whether others change. When it comes to human behavior, things aren't always what they appear to be. If someone is difficult to work with, we have a tendency to think the worst of them, especially when their conduct is rude or unpleasant. It's easy to vilify bullies and arrogant people, but the odds are that your coworker isn't aware that their behavior is inappropriate. It's more likely that they've learned some bad habits along the way. Use some empathy and assume they're not trying to offend you. Then you may be more open to working with them to resolve differences. It may be hard, but you'll need to tell your coworker how their behavior makes you feel. Without realizing it, you might be contributing to their negative behavior. If you ignore this person, they're missing out on a dialogue that might help them change. It's possible that no amount of feedback will make a difference in their conduct. But if you avoid them, you aren't giving them a chance. When you're dealing with difficult people, try to be constructive and respectful. Communicating with difficult associates is work. You're forced to think about how to respond. But if you want things to improve, it's best to prepare yourself for these interactions. A part of you might want to tell the difficult person off. You need to provide honest feedback, but do it in a respectful way. Make an effort to preserve the other person's self-esteem. Don't accuse or judge them. And offer positive recommendations on how you might work together to improve the situation. No matter what, try to remain calm and don't get defensive. You could contribute to the problem by the way you respond to inappropriate behavior. If you become defensive, the other person is more likely to react in kind, or they may just dismiss you. You reacting defensively won't help to change another person's inappropriate conduct. If you follow these tips, your behavior might even improve the emotional intelligence of the people around you. And that's how to make the best of working with challenging colleagues. Thanks for using the PMI's Spotlight on dealing with. দেখছি অবস্থা, ভিডিওটা দেখেছি আমরা। জি ভাইয়া। ডিফিকাল্ট কোশ্চেন কাজ করা আমার মনে হয় দিস ইজ ভেরি টাফ। ডিফিকাল্ট ম্যানেজার, ডিফিকাল্ট কলিগ, খুবই টাফ। আচ্ছা, স্টুডেন্ট ম্যানুয়ালে কি ছিল আসলে আমরা দেখি, এখানে আমাদের একটা প্রশ্ন ছিল, আমি দেখতে পাচ্ছি। Keeping the team on track. So আমরা করতেছিলাম ম্যানেজ কনফ্লিক্ট। যেখানে কয়েকটা প্রশ্ন আছে সিচুয়েশন উপর বেস করে। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? জি ভাইয়া। একটা সিচুয়েশন দিয়ে দুইটা প্রশ্ন আছে দেখেন। তার মধ্যে যে প্রশ্নটা আসলে এই যে এটা আসলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে আর কি, তাকে কি করবে। এটা কয়টা প্রশ্ন আছে? চারটা না? দেখেন তো, যে আমরা যদি দেখি যে ইউ সিট ইন এ মিটিং বিং লেড বাই কেভিন। কেভিন মানে একজন আসলে প্রজেক্ট ছিল, কাজ করতেছিলেন। এখানে বলা আছে পুরো সিচুয়েশনটা যে the new system upgrade project has been running smoothly thanks in large part of the efforts of the transition manager Sarah. She has been instrumental in getting all the teams working together to meet their tight deadlines. During a crucial phase in the project, Sarah falls ill. A less experienced manager, Kevin, is brought in the place. Confusion increases. Team members are arguing about timing and expectation of the transition activities. ঠিক আছে, নতুন একজন লোক আসছে কেভিন। এখন দেখেন, ইউ সিট ইন এ মিটিং বিং লেড বাই কেভিন and team members working on the transition activities. The conversation gets passionate and intense about how to best implement a technical feature in which you have little knowledge or experience. কার little knowledge? যে আসলে স্কাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার। What is your best option as project manager in this situation? দেখেন তো কোনটা হবে আনসার।
4টার মধ্যে। কেউ পারলাম? এটা ভাইয়া 2 অথবা 4। 4 ভাইয়া। আচ্ছা, 4 ফেভারিট দুজনকে তো দেওয়া যাবে না। 1 নম্বরটা তো হবে না, বুঝতে পারছি আমরা, ফোর্স কেবিন। তারপরে মিটিং হল 3 নম্বর হবে ভাই, 3 নম্বর। all the meeting and take control before things become more intense। আমরা কিন্তু মানে অ্যাজাইল অ্যাপ্রোচে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা কি করব? আসলে এখানে 2 নম্বরটাই আমরা খুব বসবো। avoid involving yourself as a decision maker। টিমকে আসলে ডিসিশন মেক করতে দেব, ঠিক আছে? আমি এখানে করবো না আর কি। আর মানে আমরা বলছিলাম না যে অ্যাজাইল টিমে আসলে ফ্যাসিলিটেট করবো আমি, কিন্তু আসলে নিজেরা ঝগড়াঝাটি যাই করুক, যেটা এটা টেকনিক্যাল বিষয়, দে শুড সলভ ইট, ঠিক আছে? এটা কিন্তু ম্যানেজমেন্ট বিষয় না বা পিপলের কোনো ফ্যাক্টর না। পিপল হলো হয়তো আমার তখন একটা ফ্যাক্টর। আচ্ছা, এটা কি মনে আছে 4 নম্বরটা? প্রজেক্ট টিম চার্টারে কি কি জিনিস থাকে? চুজ 3 টিম চার্টার অনেক আগে পড়ছিলাম আমরা। কি কি জিনিস থাকে? টিম ভ্যালুস, টিম অপারেটিং গাইডলাইন্স, টিম এগ্রিমেন্টস। ঠিক আছে, এই 3টা থাকবে। বাকি পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে টিম মোটিভেশন, এগুলো হচ্ছে এইচআর এর পার্ট। এইচআর প্ল্যান, হিউম্যান রিসোর্সের পার্ট। ঠিক আছে, সো আমরা বোধহয় আরেকটা টপিকে যাই, নাহলে আসলে সিলেবাস খালি হয়ে যাচ্ছে। তো নেক্সট সি কোলাবরেট উইথ স্টেকহোল্ডার্স। সো এটা ছোট টপিক, স্টেকহোল্ডারের সাথে কোলাবরেট করতে হবে। এটা আসলে টপিকটা হচ্ছে ম্যানেজ উইথ স্টেকহোল্ডার্স, ম্যানেজ এনগেজ স্টেকহোল্ডার্স। এই নামে একটা প্রসেস আছে পিএম মডেল, চ্যাপ্টার নম্বর 13-এ। সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে স্টেকহোল্ডারকে কোলাবরেট করা এবং স্টেকহোল্ডারের সাথে নিজে কোলাবরেটিভ হওয়া। সো এখানে কি লাগবে? মেইন হচ্ছে স্টেকহোল্ডার রেজিস্টার, যেখানে আমরা সমস্ত স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করছি এবং স্টেকহোল্ডারকে এনগেজমেন্ট প্ল্যান তৈরি করছি। আমরা স্টেকহোল্ডারকে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় টাইমলি আমরা এনগেজ করি, ঠিক আছে? সেই 2টা আসলে কাজ করবে। আমরা আসলে এক্সিকিউশনে আছি, স্টেকহোল্ডারকে এনগেজ করি। তাহলে মেইন কি? স্টেকহোল্ডারের মধ্যে ট্রাস্ট বাড়াতে হবে, কোলাবোরেশন বাড়াতে হবে, প্রোডাক্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সো স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান মানে হচ্ছে কি, যে স্টেকহোল্ডারকে আমরা কিভাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টাইমে তাদেরকে আমরা এনগেজ করতে পারি। আর একটা পার্সপেক্টিভ হচ্ছে আমরা কিভাবে নিজেরা স্টেকহোল্ডারের সাথে এনগেজ হতে পারি। দুইটাই কিন্তু মাথায় রাখতে হবে। ইফেক্টিভ কোলাবোরেশন বিল্ড ট্রাস্ট বিটুইন অল পার্টিস, ঠিক আছে? তারপরে কোলাবোরেশন আমরা কিভাবে করব দেখেন, অপটিমাইজ আন্ডারস্ট্যান্ডিং অফ এইমস এন্ড এক্সপেকটেশন থ্রু ওপেন ডায়ালগ এন্ড মিনিংফুল কমিউনিকেশন। 1 নম্বর, accept there is personal involvement and engagement level may fluctuate during project। এটা কিন্তু হতেই পারে যে সবাইকে সবসময় সমানভাবে পাবেন, এটা হবে না, সেটা মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে। তারপরে ডিসকাশন শুড বি ট্রান্সপারেন্ট টু এনশিওর স্টেকহোল্ডার্স আর নলেজেবল এন্ড এক্সপেকটেশন আর সেট। কোনো কিছু হাইড করা যাবে না কিন্তু, হ্যাঁ, হাইড এন্ড সিক না, হাইড করা যাবে না। লেভারেজ কমিউনিকেশন ইন্টারপার্সোনাল স্কিলস, ফিডব্যাক এন্ড মিটিং ম্যানেজমেন্ট টু ম্যাক্সিমাইজ ফিডব্যাক লুপ এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট। এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। কোলাবোরেশন অ্যাক্টিভিটি কি ইউজ করতে পারি আমরা? নিয়ারলি কনস্ট্যান্ট এনগেজমেন্ট ইজ রিকমেন্ডেড। যাদেরকে যে লেভেলে এনগেজ করতে হবে সেটা যাতে এনশিওর করা যায়, তার আপনাকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। তারপর বেস দ্য ফ্রিকোয়েন্সি অফ এনগেজমেন্ট অন মিউচুয়াল নিডস এন্ড এক্সপেকটেশন। এন্ড কি করতে পারি আমি? ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। এটা কিন্তু একটা ভালো জায়গা, তাই না? যেখানে সবাই আমরা কি করতেছি, কোলাবোরেটলি মিট করতেছি। এবং এখানে মনে রাখতে হবে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এ শুধু আমরা প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, টিম হবে এরকম না। মাঝে মাঝে আপনি কিন্তু অন্য কাউকেও কি করতে পারেন, ইনভাইট করতে পারেন, ঠিক আছে? এবার এটা অ্যাজ এ টিম কিন্তু করে, কোনো একটা রেলেভেন্ট স্টেকহোল্ডার বা কাস্টমার, তাকে কিন্তু আপনি এখানে ডাকতে পারেন। তারপরে কোলোকেটিং টিমস ফর ফেস টু ফেস কমিউনিকেশন, সেটা তার কোলাবোরেশন বাড়বে। তারপরে এবং এখানে অ্যাজ এ টিম কিন্তু মাঝে মাঝে কাস্টমারকে কোলোকেটেড করে। তারপরে সেশনগুলো আগে যদি শিডিউল থাকে যে কখন আমরা মাইলস্টোন রিভিউ করব, ইটারেশন রিভিউ করব,
ব্যাকলগ গ্রুমিং সেশন কখন হবে সেই অনুযায়ী আমরা লোকজনকে কাস্টমারকে স্টেকহোল্ডারকে ইনভলভ করব। আর এটা কি হতে হবে, এটা অনগোয়িং এফোর্ট হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম, আসলে স্টেকহোল্ডারকে কিভাবে আমরা এনগেজ করব সেটার আমরা এনগেজমেন্ট প্ল্যানটা ডেভেলপ করতেছি। ঠিক আছে, সেখানে আমাদের মেইন ইনপুট হচ্ছে স্টেকহোল্ডার রেজিস্টার, যেখানে সমস্ত স্টেকহোল্ডার ইনফরমেশন থাকে, তাদের এক্সপেকটেশন থাকে, এবং সেটার সাথে আমরা তাদেরকে যেভাবে ইনভলভ করতে চাই সে অনুযায়ী থেকে প্ল্যান করতে হবে। এবং অর্গানাইজেশনাল যদি এটা হচ্ছে ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস আছে, অর্গানাইজেশনাল এক্সিস্টিং এক্সপেকটেশন, তারপরে স্ট্রাকচার, সেই জিনিসগুলো থেকে আমরা হেল্প নিতে পারি কিভাবে আমরা স্টুডেন্টকে এনগেজ করব। আর আগের লেসন লার্ন ডাটাবেস, যেটা আমরা বলি লেসন লার্ন রেপোজিটরি, সেটা থেকে আমরা হয়তো ইনফরমেশন পেতে পারি যে ধরেন এখানে একজন স্টেকহোল্ডার আছে, গভর্নমেন্ট রেগুলেটরি বডি, একটা বডি আছে রেগুলেটরি বডি, তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করবো, কি কি তাদের ডকুমেন্টেশন জমা দিতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, সেটা কিন্তু আমরা আগের প্রজেক্টের লেসন লার্ন থেকে পাবো। তারপর আমরা এক্সপার্ট জাজমেন্ট ইউজ করবো, যেহেতু স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করছি, তার মানে কি আমাদের কিন্তু এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে কোন স্টেকহোল্ডারের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, মিটিং করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, যে কি ধরনের লেভেল অফ এনগেজমেন্ট হবে স্টেকহোল্ডারের, এবং সেটা আমরা ডকুমেন্ট করবো হচ্ছে স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই টপিকটা, আসলে যেটা আমি বলছিলাম সেটা তাহলে একটু উল্টা হচ্ছে, এটা টপিকটা মিললে হচ্ছে প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট। ঠিক আছে, আর আমরা মিটিং যে করব, মিটিং এর একটা কিন্তু চমৎকার একটা গাইডলাইন বলা আছে ইয়াতে, স্টুডেন্ট ম্যানুয়ালও আছে দেখবেন, পিএম বকেও আছে সিচুয়েশন। টাইম বক্স মেনটেন করবো মিটিং এ যাতে সবচেয়ে অর্গানাইজ হয়। এটা দেখেন একটা ছবি দিচ্ছে স্ট্যান্ড আপ মিটিং এ, এবং যাতে সবাই কোলাবোরেটলি পার্টিসিপেট করে। আরো কয়েকটা রুল আছে সুন্দর সুন্দর, যেমন মিটিং যাতে একদম ঠিক টাইমে স্টার্ট হয়, মিটিং এর শেষ যে শর্ট টাইম তার আগেই মিটিং শেষ করে দিতে পারলে সবচেয়ে বেটার। ঠিক আছে, এবং এজেন্ডা গুলো যাতে আগেই সবার সাথে শেয়ার করি, এবং আমাদের মিটিং যাতে এজেন্ডার বাইরে না যায়, ভেরি ইম্পর্টেন্ট। এবং যাদেরকে ছাড়া মিটিংটা হবে না তাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে তারা যাতে মিটিং এ পার্টিসিপেট করে, এবং আননেসেসারি পার্টিসিপেন্টকে আপনারা মিটিং এ রাখবেন না। ঠিক আছে, যে গাইডলাইন গুলো এখানে সুন্দরভাবে বলা আছে, ফ্যাসিলিটিং এ মিটিং খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেক মিটিং করতে হবে প্রজেক্ট। সো এখানে চমৎকার কিছু গাইডলাইন আছে, সেটা আপনারা মেনটেন করবেন। ঠিক আছে, আমরা এই পর্যন্ত শেষ করি আজকে।